আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা। আশা করি আমরা সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকের মিশন এ প্লাস এইচএসসি 24 একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ এই চ্যাপ্টার, এই ক্লাসে, এই প্রোগ্রামে আমরা রাসায়নিক পরিবর্তন সলভ করব, রাসায়নিক পরিবর্তনের সকল এমসিকিউ সলভ করব। সো তোমরা জানো যে আমরা এতদিন ধরে আমরা ওয়ান শট লাইভ ক্লাসগুলো করে আসতেছি। সো আজকেও ওয়ান শট লাইভ ক্লাসটা হচ্ছে। এই ক্লাসে শুধুমাত্র আমরা এমসিকিউ সলভ করাই, অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্ন যতগুলো এসেছে সবগুলো আমরা তোমাদেরকে সলভ করিয়ে দিব। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা একটা লিঙ্ক পাবা, অর্থাৎ তোমরা ডিসক্রিপশনও পাবা এবং হচ্ছে যে আমাদের 10ms এর যেই মেইন পেজ আছে সেই মেইন পেজে কিন্তু একটা লিঙ্ক পাবা, অর্থাৎ লিঙ্কটা হচ্ছে এক্সামের লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এক্সাম দিয়ে দিতে পারবা, নিজেকে যাচাই করতে পারবা। অর্থাৎ আজকের এই ক্লাসে আমি যতগুলো এমসিকিউ পড়াবো এই রাসায়নিক পরিবর্তনে, সেই এমসিকিউগুলো কিন্তু তোমরা নিজেকে যাচাই করার জন্য একটা পরীক্ষা দিয়ে ফেলতে পারো। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি নাসরিন জয়েন করেছে। স্যার আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 26 যেহেতু তোমরা এবছরে এইচএসসি কলেজে ভর্তি হচ্ছ, সো তোমাদের জন্য আসলে এই ক্লাসটা কার্যকর হবে ইনশাল্লাহ। সমাপ্তি সাহা নমস্কার। তোমরা একটু লাইভ ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমাদের মেইন তোমাদের যে নিউজ ফিড আছে সেই নিউজ ফিডে তোমাদের শেয়ার করে দাও, এবং যাতে তোমাদের সাথে তোমাদের সহপাঠীরা তোমাদের ক্লাস করতে পারে একসাথে। সো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক স্টুডেন্ট জয়েন করেছে। আহসান বিন বশির জয়েন করেছে, নূপুর আক্তার নূপুর জয়েন করেছে আমাদের সাথে। তারপর হচ্ছে জয়েন করেছে আয়শা জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লাইভ রেকর্ডেড থাকবে? জি, লাইভ রেকর্ডেড থাকবে। আচ্ছা, আজকের ফর্মটি পূরণ করলে তোমরা পাচ্ছ 90 দিনের পড়ার রুটিন। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমরা একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং লাইভটা প্রত্যেকটা স্টুডেন্টই লাইভটা শেয়ার করে দাও। আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের এমসিকিউ সলভ করব। যতগুলো এমসিকিউ আমাদের সলভ করা লাগবে আমরা সবগুলো এমসিকিউ সলভ করব। অর্থাৎ এইচএসসি 24 ব্যাচেরই ক্লাস এটা, বাট চাইলে এইচএসসি 25-26 এর স্টুডেন্টরা ক্লাসগুলো করতে পারো, কারণ সামনে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো পড়ানো হবে। সো ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। আমাদের সাথে শীতম বায়াজিৎ জয়েন করেছে, এমডি রিয়াজুল ইসলাম জয়েন করেছে, ফারহান আক্তার ইলা জয়েন করেছে। ওকে, নূর আফসানা জয়েন করেছে, তাসফিয়া জয়েন করেছে, সমাপ্তি সাহা সবাইকে মেনশন দিয়ে দিয়েছে। ওকে, শাকিলা বিনতে মান্নান ইউটিউব থেকে জয়েন করেছে। হাই ভাইয়া, হ্যালো। তাসফিয়া ওয়ালাইকুম আসসালাম। কামরুল হোসেন আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। এমডি সবর মিয়া ওয়ালাইকুম আসসালাম। সমাপ্তি সাহা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা ক্লাসটা আজকে স্টার্ট করতে পারি। বলছে সবুজ রসায়নের মূলনীতি কয়টি? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সবুজ রসায়নের মূলনীতি কয়টি? সবুজ রসায়নের মূলনীতি হচ্ছে 12টি। একটু পড়ে ফেলবা, এটা হচ্ছে যে তোমার একটা থিওরি জ্ঞানমূলক প্রশ্ন। সো এই জ্ঞানমূলক প্রশ্নটা তোমরা একটু পড়ে ফেলবা, উত্তর হচ্ছে 12টি। সবুজ রসায়নের মূলনীতি কয়টি? সবুজ রসায়নের মূলনীতি হচ্ছে 12টি। আচ্ছা, গ্রিন দ্রাবক কোনটি? গ্রিন দ্রাবক হচ্ছে 72.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড। এটাও ফুল মুখস্থ করার জিনিস। 72.8 ডিগ্রি সেলসিয়াস কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি বলি? গ্রিন দ্রাবক বলি। এগুলো আমরা মুখস্থ করব, মুখস্থ করে আমরা এগুলো কি করে নিব? আমরা প্র্যাকটিস করে নিব। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা বেশি আসে গ্রিন কেমিস্ট্রি থেকে। কোশ্চেনটা কি বলছে দেখো, CH3CH2Br, এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড একজ সলিউশনে দিলে নাম হবে ইথানল প্লাস সোডিয়াম ব্রোমাইড। বলছে বিক্রিয়াটির অ্যাটম ইকোনমি কত? বিক্রিয়াটির অ্যাটম ইকোনমি কত? আচ্ছা, অ্যাটম ইকোনমি কিভাবে বের করে আমি একটু পরে দিচ্ছি তোমাদেরকে। অ্যাটম ইকোনমি কিভাবে বের করে? আসো, অ্যাটম ইকোনমি কিভাবে বের করে? অ্যাটম ইকোনমি বের করার সিস্টেম হচ্ছে যে তুমি তো উৎপাদ এবং বিক্রিয়ক তো চিনো, তাই না? উৎপাদ এবং বিক্রিয়ক তুমি চিনো। দেখো অ্যাটম ইকোনমি কিভাবে বের করবা? উৎপাদের কাঙ্ক্ষিত ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের ভর। অর্থাৎ উৎপাদের কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে একটা কথা আছে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর। আমি জিনিসটা একটু লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর আমি লিখে দিচ্ছি, দেখো কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর লিখছি আমরা এখানে, কি লিখছি? কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা লেখা হয়েছে, দেখো তো, এই দেখো কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা আমরা লিখছি কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের ভর, অথবা এটা লিখতে পারি সকল বিক্রিয়কের ভর।
সকল কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের ভর, এই দুইটা জিনিস আমাদেরকে বের করা লাগবে। এই দুইটা জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটা মিলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটি? কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে আমার মেইন উৎপাদটা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। ভালোভাবে দেখো, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। এই কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা এবং সকল বিক্রিয়ক, এখানে যে দুইটা বিক্রিয়ক আছে এই দুইটা বিক্রিয়কের ভরকে আমরা কি করব? ভাগ করে দিব। আমরা কি করে দিব? ভাগ করে দিব। সো দেখো কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত? কার্বনের ভর হচ্ছে 12, হাইড্রোজেনের ভর হচ্ছে 3, কার্বনের ভর হচ্ছে 12, হাইড্রোজেনের ভর হচ্ছে 2, মানে দুইটা হাইড্রোজেনের জন্য 2 গ্রাম। অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেনের ভর কত? 16। আমাদের কাছে ক্যালকুলেটর আছে? হ্যাঁ আছে। সো তোমরা একটু ক্যালকুলেটরটা বের করো। 16 প্লাস কত? 1। সো টোটাল হিসাব করলে কত আসে? 12 12 24, 24 3 27, 29, 29 এবং 1 যোগ করলে 30, 30 এবং 16 যোগ করলে কত আসে? 46 গ্রাম আসে। অর্থাৎ ইথানলের ভর হচ্ছে 46 গ্রাম। ইথানলের ভর কত আসে? 46 গ্রাম। এরপরে আমি যদি এটার ভর যদি বের করি, এটার ভর হচ্ছে কত? বের করো। কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 2, আর ব্রোমিনের ভর কত বলতে পারবা? ব্রোমিনের ভর কত? কে বলতে পারবা? ব্রোমিনের ভর কত? ব্রোমিনের ভর কত? ব্রোমিনের যে পারমাণবিক সংখ্যা আছে সেটা কত? 35.5। ব্রোমিনের ভর হচ্ছে যে আমাদের এখানে 79.9, 79.9। ব্রোমিনের ভর কত? 79.9। ঠিক আছে, আমরা যদি সবগুলো যদি যোগ করি 15 12 12 24, 24 3 27, 29, 29 এর সাথে যদি আমরা যদি 79.9 যোগ করি আমাদের আনসার আসবে কত? 108.9, 108.9। আচ্ছা, এবারে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর যদি বের করি, সোডিয়ামের ভর কত? 23 গ্রাম। আর অক্সিজেনের ভর কত? 16, আর হাইড্রোজেনের ভর কত? 1। সো আনসার কত আসবে? 23 হতে 24, 24 এবং 16 যোগ করলে কত আসে? 40 আসে। বুঝতে পারছো? তাহলে আমার সকল বিক্রিয়কের ভর আমি কত পাইছি? সকল বিক্রিয়কের ভর আমি যদি বের করি, সকল বিক্রিয়কের ভর যেটা আমি যদি বের করি আমাদের কত আসবে? 40 এবং কত আসবে? 108.9। সবাইকে আমার সাথে এমসিকিউটা করতেছো? 148.9 আসবে। 148.9 ইজ দ্য আনসার। আর কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত? 46। দেখো কাঙ্ক্ষিত উৎপাদের ভর হচ্ছে 46। এখানে রিমেম্বার, আমাদের যখন কাঙ্ক্ষিত উৎপাদ বলবে, কাঙ্ক্ষিত উৎপাদ মানে হচ্ছে শুধুমাত্র মেইন প্রোডাক্টটা, মানে মেইন উৎপাদটা। এখানে উৎপাদের সাথে কিন্তু আরেকটা পদার্থ তৈরি হয়, সেটাকে আমরা কিন্তু বাই প্রোডাক্ট বলি। বাই প্রোডাক্ট মানে হচ্ছে উপজাতক। উপজাতক কিন্তু আমরা কাঙ্ক্ষিত উৎপাদ না। এখানে যারা যারা ক্লাসটা করতেছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কাঙ্ক্ষিত উৎপাদ মানে হচ্ছে শুধুমাত্র আমাদের প্রথম উৎপাদটা, দ্বিতীয় উৎপাদটাকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ বলবো না। সো এখানে কত আসবে? 46 হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। সকল বিক্রিয়কের ভর হচ্ছে 46, 148.9। সো 46 কে 148.9 দ্বারা যদি আমরা যদি ভাগ করি আমাদের এখানে আনসার কত আসে? আমাদের এখানে আনসার আছে 0.30, 0.308। তাহলে এটাকে যদি আমি 100 দ্বারা যদি গুণ করি আমাদের এখানে আনসার কত আসবে? 30.88। তো 30.88 মানে হচ্ছে 30.87 সামথিং। সো আনসার হবে খ। পারবা সবাই? এই প্রশ্নটা কারা কারা বুঝো না একটু আমাকে একটু জানাও যে আমরা এখন থেকে কি প্রত্যেকটা জিনিসের অ্যাটম ইকোনমি বের করতে পারবো? অ্যাটম ইকোনমি কিভাবে বের করবো? কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের ভরের সমষ্টি। এখানে যতগুলো বিক্রিয়ক থাকবে সবগুলো বিক্রিয়কের সমষ্টি আমরা এখানে বের করে ফেলবো। কারা কারা ক্লাসটা বুঝেছো? ভাইয়া এই পড়াগুলো কি শর্ট সিলেবাসের বাইরে? এই পড়াগুলো শর্ট সিলেবাসের ভেতরে, শর্ট সিলেবাসের ভিতরে। সমাপ্তি সাহা বলেছো ক্লিয়ার ভাইয়া। আয়শা মজুমদার থ্যাংক ইউ ভেরি মাচ। জিহাদ থ্যাংক ইউ ভেরি মাচ। কারা কারা বুঝতে পেরেছো একটু কমেন্ট করতে দেখি। কারা কারা আমরা বুঝতে পেরেছি এই কোশ্চেনটা? কারা কারা বুঝতে পেরেছে? যারা যারা বুঝতে পেরেছো তাদের জন্য আরেকটা এমসিকিউ দিব, তোমরা একটু আমাকে এটা করে দিবা। আসো, এটা সময় হচ্ছে 1 মিনিট। CH3 CH2OH প্লাস CH3 COOH মিলে কি হয়েছে? CH3 COO CH2 হয়েছে, CH3 হয়েছে। বলছে যে এই যৌগটির অ্যাটম ইকোনমি কত? আচ্ছা, আমরা এই টোটাল যে কাঙ্ক্ষিত উৎপাদ যেটা আছে এই কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা যদি আমরা বের করি, বের করলে কি আসে দেখো? কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 3, এরপরে হচ্ছে কার্বন হচ্ছে কত? 12, অক্সিজেন হচ্ছে 16, আবার আরেকটা অক্সিজেন আছে তাও 16, আর এদিকে কার্বন আছে 12, হাইড্রোজেন আছে কত? 2, কার্বন আছে 12, হাইড্রোজেন আছে 3। পাই গেছি। এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ। কিন্তু এখানে যে মেইন উৎপাদ যেটা আছে, মেইন উৎপাদ কোনটা? মেইন উৎপাদ হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন উৎপাদ। বাট এখানে আমাদের অপ্রধান উৎপাদ যেটাকে আমরা বলি
বাই প্রোডাক্ট হচ্ছে পানি। সো বাই প্রোডাক্টকে কিন্তু আমরা এখানে কি করব না, আমরা গণনায় ধরবো না, মানে আমরা এটা হিসাবে রাখবো না। আমরা কি এটা হিসাবে রাখবো না। সো আমার এখানে টোটাল কত আসবে দেখো, টোটাল আসবে এখানে হিসাব করলে 12 3 12 12 24, 24 এবং 16 কত, 24 এবং 16 হচ্ছে 40, 40 এবং 3 যোগ করলে 43, 43 এর সাথে 16 যোগ করলে কত আসে, এইগুলো এত কষ্ট করতেছে কেন, ডিরেক্ট এখানে লিখে ফেলি। 43 প্লাস 16 কত আসে, এটা প্লাস 12 প্লাস 2 প্লাস 12 প্লাস 3, ক্যালকুলেটর থাকতে এত কষ্ট করার দরকার নেই। সো 88 গ্রাম, ঠিক আছে। ওকে, এরপর আসি কাঙ্ক্ষিত উৎপাদের ভর বের করে ফেলছি, এখন আমরা এটার ভর বের করতে হবে, টোটাল এটার ভর বের করতে হবে। সো আসলে এটার ভর বের করি, আমরা একদম হিসাব করে ফেলি। কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 2, এরপর অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1। আনসার কত আসছে 106। তাহলে আমরা কি করব, অ্যাটম ইকোনমি বের করার সময় 88 কে 106 দ্বারা ভাগ করে দিব, 88 কে 106 দ্বারা ভাগ করে দিব। সো অ্যাটম ইকোনমি যখন আমরা লিখব 88 কে 106 দ্বারা ভাগ করব, সো 88 কে 106 দ্বারা ভাগ করলে আমাদের আনসার কত আসবে, আমাদের আনসার আসবে 0.83, 0. কত আসবে 83। এবং এটাকে যদি আমি পার্সেন্টেজ যদি নিয়ে যেতে চাই, সো 100% নিয়ে যেতে গেলে সো আনসার কত আসবে 83%। কাদেরটা হয়েছে একটু দেখি বলো, 83 কার কার এসেছে কমেন্টে জানাও, 83 কার কার এসেছে এভরিওয়ান, কাদের উত্তরটা এখানে মিলেছে, 83 ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা যোগের আমরা অ্যাটম ইকোনমি বের করে ফেলবো। আমরা কি পারবো, বলো ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। নাসরিন থ্যাংক ইউ ভেরি মাচ, সমাপ্তি থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা কারেক্ট আনসারটা পেয়ে গেছি। আচ্ছা, উপরোক্ত বিক্রিয়াটি সেম অ্যাটম ইকোনমি, বাট এই কোশ্চেনটা আরো সহজ কেন, কারণ এই কোশ্চেনটার কিন্তু অলরেডি ভর দিয়ে দিছে। তো যেখানে ভর দিয়ে দিবে সেখানে কিন্তু আমাদের খুবই সহজ, তাই না। এখন আমরা কি করব, অ্যাটম ইকোনমি কেমনে বের করব, 78 সরি অ্যাটম ইকোনমি কেমনে বের করব, আমাদের টোটাল কাঙ্ক্ষিত উৎপাদ যেটা আছে 84 কে আমরা 78 এবং 98 দ্বারা আমরা যোগ করে দিব, 78 এবং 98 দ্বারা আমরা যোগ করে দিব। সো যোগ করে দিচ্ছি, দেখো 84 ডিভাইডেড বাই 78 প্লাস কত হবে 98, যোগ করছি, যোগ করে আনসার কত আসে দেখো 0.47। এটা আরো ইজি, 0.47। এবং এটা কিন্তু আমরা যদি পার্সেন্টেজ বের করি তাহলে 47 পয়েন্ট সামথিং, 47 পয়েন্ট সামথিং, তাহলে আনসার হবে এ। আনসার কি হবে, এ হবে। সো এটা আরো সহজ ছিল, কারণ এই কোশ্চেনটাতে স্যার আমার আম্মুর নাম নিচ্ছে, আমার নাম হচ্ছে মুন। ওকে ঠিক আছে মুন, সরি তোমার আম্মুর নামটা নিয়ে বলছি কারণ তোমার আইডিতে তোমার আম্মুর নামটা শো করতেছিল। সো এখানে 47% ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমরা পেরেছি তো, কারণ এখানে কিন্তু আসলে উৎপাদের ভর এবং বিক্রিয়কের ভর কিন্তু আগে থেকে দেওয়া ছিল। সো উৎপাদের ভর এবং বিক্রিয়কের ভর যদি আগে থেকে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারবো। আচ্ছা, সো নেক্সট প্রশ্ন, কোনটি প্রভাবক বিষ? প্রভাবক বিষগুলো তোমাদের একটু মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে আর্সেনিক অক্সাইড, এটা হচ্ছে প্রভাবক বিষ। আর্সেনিকের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, যোজনী হচ্ছে অপোজিট সাইডে থাকবে। আর্সেনিকের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, অপোজিট সাইডে থাকবে। সো এটা আনসারটা কিন্তু আমরা মিলাই ফেলতে পেরেছি। আচ্ছা, গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম কোনটি? জাইমেস ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু আমরা কর্মমুখী রসায়নের পড়া, আমরা কিন্তু কর্মমুখী রসায়নে যখন গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি করি সেখানে আমরা জাইমেস এনজাইমটা ব্যবহার করে থাকি। সো এগুলো কিন্তু খুব ইজি এমসিকিউ। কোনটি সাম্যাবস্থার শর্ত? সাম্যাবস্থার শর্ত কোনটা হতে পারে দেখি বলো। একমুখিতা, উভমুখিতা, গতিহীনতা, প্রভাবের উপর নির্ভরশীল, কোনটা? সাম্য অবস্থার শর্ত কোনটা হতে পারে? প্রথমত সাম্য অবস্থা মানে কি? সাম্য অবস্থা মানে হচ্ছে যখন একমুখী বিক্রিয়ার গতিবেগ, সরি ভুল বলছি, সম্মুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ যখন সমান থাকে তখন সেটাকে সাম্য অবস্থা বলে। অর্থাৎ সামনের দিকের যে ব্যাগটা থাকবে, ধরো আমরা যদি বলি যে এ প্লাস বি মিলে হয়েছে কি সি প্লাস ডি হয়েছে, হ্যাঁ, সো সি প্লাস ডি। এখন ওরা বলতেছে যে তুমি যদি সামনের দিকের যে গতিবেগটা আছে অর্থাৎ এ প্লাস বি সি প্লাস ডিতে যে পরিণত হচ্ছে, সেই পরিণত হওয়ার যে ব্যাগটা আছে সেই ব্যাগ যদি সি প্লাস ডি থেকে আবার এ প্লাস বি হওয়ার যে ব্যাগটা আছে সেই ব্যাগটা যদি সমান থাকে, অর্থাৎ সম্মুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা যদি সমান থাকে তখন সেটাকে আমরা সাম্য অবস্থা বলি। তো সাম্য অবস্থার শর্ত হচ্ছে অবশ্যই এখানে উভয়মুখিতা হবে, তাই না? উভয়মুখিতা হবে, কারণ সাম্য অবস্থা মানে হচ্ছে উভয়মুখী, সামনের দিকেও যাবে পেছনের দিকে আসবে এবং সামনের দিকের ব্যাগ এবং পেছনের দিকের ব্যাগ সমান থাকতে হবে। এটাকে বলা হচ্ছে উভয়মুখিতা বা সাম্য অবস্থা। এটাই হচ্ছে এখানে আমাদের মেইন আনসার।
এরপরে কোন বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষিত হয়, কোন বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষিত হয়, এটা তোমাদেরকে আমি একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস পড়াই। তুমি দেখবা আমাদের যতগুলো দহন বিক্রিয়া আছে, তোমরা কি দহন বিক্রিয়া চিনো? দহন বিক্রিয়া মানে দহন রিঅ্যাকশনে কিন্তু তাপ উৎপন্ন হয়। দহন রিঅ্যাকশনে কি হয়? তাপ উৎপন্ন হয়। দহন রিঅ্যাকশনে তাপ উৎপন্ন হয়। এখানে দেখো প্রত্যেকটা রিঅ্যাকশন কিন্তু দহন বিক্রিয়া। এই যে দেখো অক্সিজেন উপস্থিত দেখে পুরাইলাম 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 এবং এখানে লাস্টে গিয়ে তাপ উৎপন্ন হবে। বাট প্রথমটা দেখো দহন বিক্রিয়া না। সো দহন বিক্রিয়া ছাড়া যে বিক্রিয়াগুলো থাকে সেগুলোতে তাপ উৎপন্ন হয় না, সেগুলোতে তাপ শোষণ হয়। এজন্য সেইগুলোকে তাপ হারে বিক্রিয়া বলে এবং সেটাকে তাপ শোষণীয় বিক্রিয়া বলা থাকে। সো এটা আনসার করতে হবে 9A। যারা যারা এখানে অঙ্কুর বিশ্বাস বলছে 9D হয় নাই, সমাপ্তি সারটা হয়েছে। আর এরপরে ইউটিউবে গুলো কি বলছে, শাকিলা বলছে খুবই হেল্পফুল হয়, ক্লাসগুলো নিচ্ছেন, বাট তুমি আনসারটা বলো। ইউটিউবের স্টুডেন্টরা একটু বেশি স্লো হয়ে গেছে। ফেসবুকের গুলো হচ্ছে মোটামুটি আমাকে আনসার জানাচ্ছে। রবিউল ইসলাম 9A বলেছে। বাকিরা কি বলছে ভাই? আরেকবার বলেন। আরেকবার হচ্ছে যে যতগুলো দহন বিক্রিয়া আছে সবগুলো দহন বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়, তো সেক্ষেত্রে সেগুলো তাপ হারে বিক্রিয়া হয় না। তাপ হারে বিক্রিয়া হচ্ছে তখনই হয় যখন সেখানে তাপ শোষণ হবে। তো তাপ শোষণ কোথায় হচ্ছে? প্রথমটাতে হচ্ছে, বাকিগুলোতে তাপ উৎপন্ন হচ্ছে। বুঝতে পেরেছো? কারণ দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেন উপস্থিতিতে কাউকে পোড়ানো বা কারোর সাথে বিক্রিয়া করলে সেটাকে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়াতে অলওয়েজ তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এখানে এই আনসারটা একটু ভুল দেওয়া হয়েছে। সরি, এই আনসারটা ভুল দেওয়া হয়েছে। এটা ক হবে আনসার, এটা ক হবে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এরপর আসি N2 + 3s2 2ns3 এই বিক্রিয়া কেপি এবং কেসি এর মধ্যে কি সম্পর্ক? এটা কে বলতে পারবা? এটা কে বলতে পারবা? N2 3s2 2ns3 এই বিক্রিয়া কেপি এবং কেসি এর সম্পর্ক কি? আমরা জানি কেপি এর এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে কেপি = কেসি RT del N G। KP = KC RT del NG, এটা হচ্ছে আমাদের কেপি এবং কেসি এর একটা মধ্যবর্তী সম্পর্ক। তো এখানে del NG মানে কি? del NG মানে হচ্ছে যে আমার গ্যাসের, ভালোভাবে দেখো, গ্যাসের উৎপাদের মোল সংখ্যা। আমি মোলটাকে n দ্বারা প্রকাশ করি। গ্যাসের উৎপাদের n মানে হচ্ছে মোল মাইনাস বিক্রিয়কের মোল, অর্থাৎ n মানে হচ্ছে এটা মোল। তাহলে গ্যাসের উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, এটা হচ্ছে del NG এর মান। সো মানগুলো বসাও। KP = KC del NG, গ্যাসের উৎপাদ কয়টা? মানে এখানে সবগুলো তো গ্যাসই আছে। সো এখানে কোনো কিছু দেওয়া না থাকলে সেটাকে আমি গ্যাস ভাববো। সো এখানে উৎপাদে আছে 2টা, বিক্রিয়কে টোটাল মোল সংখ্যা আছে 4টা। 2 থেকে 4টা বাদ দিলে আনসার আসবে -2। সো আমার এখানে আনসার আসবে KP = KC RT ইনভার্স 2। KP = KC RT ইনভার্স 2। KP = KC RT কি হবে? ইনভার্স 2 হবে। দেখতে পারছো? আচ্ছা, এরপর আসি A2 + 3B2 মিলে 2AB3 হয়েছে। বিক্রিয়াটার জন্য KP এবং KC এর মধ্যে সম্পর্ক কি কি? সম্পর্কটা জানা লাগবে। সো এটা কি পারবো? সেম প্রশ্নটা আবার KP = KC RT ইনভার্স 2 হবে। অর্থাৎ আগেরটার প্রশ্ন আর এই প্রশ্ন হচ্ছে হুবহুব সেম। সো এটা আনসার সেম থাকবে। আচ্ছা, কোন বিক্রিয়ার জন্য KP = KC হবে? আচ্ছা, KP = KC কখন হবে? কখন KP = KC হবে? আমি দেখতে পাচ্ছি যে KP = KC আমাদের যে মেইন ফর্মুলাটা আছে সেটা হচ্ছে KP = KC RT del NG, যেখানে KP আমার মান দেওয়া থাকবে না এবং KC এর মান দেওয়া থাকবে না, কিন্তু একটা জিনিসের মান দেওয়া থাকবে, সেটা হচ্ছে del NG। del NG এর মান দেওয়া আছে। আচ্ছা, কিভাবে দেখো তো? প্রত্যেকটাতে দেখো del NG বের করো। যেমন এখানে del NG কত? 2 - 2 0। এখানে কত? 2 - 4 -2। এখানে 1 - 3 -2। এখানে 3 - 2, আনসার হবে 2। তো del NG এর মান এখানে 0 হওয়া লাগবে। যেখানে del NG এর মান 0 হবে, মনে রাখবা del NG এর মান যখনই 0 হবে তখনই KP = KC হবে। del NG এর মান যখনই 0 হবে তখন KP = KC হবে। সো del NG এর মান 0 কোথায় আছে?
শূন্য কোথায় আছে? del Ng কেমনে বের করব? উৎপাদের টোটাল মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা। সো 2 - 2 आंसर হবে 0। সো 8টি 0 হবে। আর 8টি 0 মানে হচ্ছে সেটা 1। সো Kp = Kc * 1, যেটাকে আমরা বলি Kp = Kc। সো आंसर হবে ক। আমরা এটা কারা কারা বুঝতে পেরেছি? কারা কারা আমরা এটা বুঝতে পেরেছি? एवरीवन থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 2ab এটা হচ্ছে a2 + b2, del h এর মান হচ্ছে পজিটিভ। del h এর মান যখন পজিটিভ থাকে তখন সেটা কি বিক্রিয়া জানো? তখন সেটা তাপহারী বিক্রিয়া। del h এর মান পজিটিভ মানে হচ্ছে সেটা তাপহারী বিক্রিয়া। del h এর মান পজিটিভ মানে হচ্ছে সেটা তাপহারী বিক্রিয়া। del h এর মান পজিটিভ মানে হচ্ছে সেটা তাপহারী বিক্রিয়া। সো এখানে টোটাল হচ্ছে দুইটা উৎপাদের মোল সংখ্যা, আর এখানে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 2 2 - 2 মানে হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে आंसर হবে Kp = Kc। কারণ যেখানে del Ng এর মান শূন্য থাকবে, del Ng এর মান যেখানে শূন্য থাকবে সেখানে आंसर হবে Kp = Kc। del Ng এর মান শূন্য থাকা মানে সেটা आंसर হবে Kp = Kc। ভাইয়া আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট প্রশ্ন। x2 + y2 মিলে 2xy হয়েছে, বিক্রিয়কের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? কারা কারা বলতে পারবো? কারা কারা বলতে পারবো? এটা এই কোশ্চেনটা কারা কারা বলতে পারবো? সেম না? একদম সেম। এটাও Kp = Kc হবে, অর্থাৎ যেখানে উৎপাদন মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা সমান থাকবে সেখানে Kp = Kc হবে। নিম্নের কোন বিক্রিয়ার ক্ষেত্রে Kp = Kc হবে বলো? নিম্নের কোন বিক্রিয়ার ক্ষেত্রে Kp = Kc হবে? নিম্নের কোন বিক্রিয়ার ক্ষেত্রে Kp = Kc হবে আমাদেরকে একটু জানাই, একটু জানাও দেখি। নিম্নের কোন বিক্রিয়ার ক্ষেত্রে Kp = Kc হবে বলো, কোনটা হতে পারে? ওকে, সো 15 নম্বরের आंसर এখনো পাচ্ছি না, সবাই 14 নম্বরের आंसरটা দিচ্ছ। 15 নম্বরের आंसर কি হবে? ওকে, সবাই হচ্ছে এর আগের 14 आंसर দিচ্ছে। হ্যাঁ, একজন পেয়েছি মাকসুদুর রহমান 15B, নাসরিন 15B, নাসরিন মানে এটা মুন মেবি, সমাপ্তি সাহা 15B, রবিউল 15B, বাকিরা কি বলতেছো? সমাপ্তি 15B, ইউটিউব থেকে দেখতে পাচ্ছে সাব বলতেছে 15B। ওকে, সিদরাতুল মুনতাহা 15B, লিপি 15B, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটা 15B, কারণ 2 3 2 3, সো দুই দিকে মোল সংখ্যা সমান থাকলে आंसर হবে 15B। ক্লিয়ার? আচ্ছা, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিচ্যুত হলে Kp এর মান কত? সো আমরা এটা করে ফেলি। হাইড্রোজেন আয়োডাইড কেমনে বিয়োজন হবে? হাইড্রোজেন আয়োডাইড, আমরা জানি হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে কি তৈরি করে? H2 এবং I2 তৈরি করে, তাই না? H2 এবং I2 তৈরি করে। সো H2 এবং I2 যখন তৈরি করে তখন সেখানে সমতাকরণ করার জন্য 2Hi দেওয়া হয়, ঠিক আছে? এখন আমাকে বলছে 35% বিয়োজিত হয়েছে, 35% বিয়োজিত হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা প্রাথমিকভাবে এটা কত মোল আছে? আলফার মান আমি এখানে কত দিব? আলফার মান আমি এখানে কত দিব বলো? সো প্রথমত হচ্ছে এটা কিভাবে ধরে নেওয়া হয়? এটা হচ্ছে এরকম যে দেখো, এটা আমি ধরে নিচ্ছি এটা কতটুকু হয়েছে? 1 মোল প্রাথমিকভাবে থাকে। সো এদিকে এটা 0 0, সো এটা হয়ে যাবে কি 1 - আলফা, এরপর এটা আলফা, এটা আলফা। আচ্ছা, এখন Kp কেমনে বের করে? Kp কেমনে বের করে? Kp = আচ্ছা, Kp কেমনে বের করে? আচ্ছা, সো আমি একটু বলি। আচ্ছা, এখানে আমাদের একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, আমি একটু ঠিক করে দিচ্ছি। সো দেখো, হ্যাঁ এই কোশ্চেনটাতে, হ্যাঁ এই কোশ্চেনটাতে একটা বিষয় আছে, একটু বলে দিচ্ছি। এই কোশ্চেনটাতে কি বলছে? এই কোশ্চেনটাতে বলছে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের 35% বিয়োজিত হলে Kp এর মান কত? এখানে কিন্তু প্রাথমিক মোল সংখ্যা দেওয়া নাই। হ্যাঁ, আমাদের নরমালি প্রাথমিক মোল সংখ্যা আমরা কোত্থেকে বের করি? কে বলতে পারবা? বিক্রিয়া থেকে দেখে বের করি। বিক্রিয়া থেকে প্রাথমিক মোল সংখ্যা বের করা। অর্থাৎ প্রাথমিক মোল সংখ্যা বের করার জন্য কোশ্চেনের বিক্রিয়াটা দেখতে হবে, কোশ্চেনের রিঅ্যাকশনটা আমাদেরকে দেখা লাগবে। সো কোশ্চেনের রিঅ্যাকশনটা আমরা দেখতে যা বুঝলাম যে এখানে আমাদের কি আছে? 2Hi আছে, H2 + I2 আছে। তো সেক্ষেত্রে এটা প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 2, কারণ বিক্রিয়াতে 2 ছিল, কারণ সমতাকরণ করার পরে সেটা 2 আসছে, সেটা প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 2 মোল। তাহলে এটা হবে 0 0। কেন? কারণ বিক্রিয়া যখন শুরু হয় নাই, বিক্রিয়া কিন্তু শুরু হওয়ার আগেই কিন্তু আমরা দেখতেছি এখানে 2 মোল কিন্তু আমার কি আছে? বিক্রিয়ক আছে। তাহলে যেহেতু বিক্রিয়াটা স্টার্ট হয় না, তাহলে উৎপাদ এখানে কি
থাকবে, উৎপাদ এখানে 0 0 থাকবে না। আচ্ছা, বিক্রিয়া যখন শুরু হয়ে গেছে তখন সেটা 2 এর কতটুকু খরচ হয়েছে, ধরো 2 এর সামান্যটুকু খরচ হয়েছে, ধরে নিলাম 2 এর 2 আলফা খরচ হয়েছে। তো খরচ হলে আমরা কি দিই, মাইনাস দিই, কারণ টোটাল আমার কাছে 2 টাকা আছে, ধরো টোটাল আমার কাছে 2 টাকা আছে, আমি বললাম 2 টাকার তুমি 1% খরচ করছো, তাহলে তুমি কি বলো 2 এর 1% লিখবা। সেম 2 টাকার তুমি 2 আলফা খরচ করছো এবং তোমার কাছে অবশিষ্ট কত থাকবে, টোটাল ছিল 2 টাকা, 2 টাকা থেকে তুমি টোটাল 2 টাকার কতটুকু খরচ করছো সেটা যদি বাদ দিতে পারো তাহলে তোমার অবশিষ্ট টাকাটা বের হয়ে যাবে। সো আমি 2 টাকার 2 আলফা খরচ করছি, খরচ করার কারণে আমি মাইনাস দিছি, আর আমার টোটাল টাকা ছিল 2 টাকা, সো আমি দিছি 2 - 2 আলফা। এই কনসেপ্টটা কারা কারা বুঝতে পারছো? আমার কাছে টোটাল 2 টাকা ছিল, 2 টাকার আমি 1% খরচ করছি, সো 2 টাকার 1% মানে হচ্ছে আলফা, সো 2 টাকার আলফা পরিমাণ খরচ করছি, আর আমার টোটাল টাকা ছিল 2 টাকা, সো 2 টাকা থেকে 2 টাকা 2 আলফা বাদ দিলে আমার এটা অবশিষ্ট টাকাটা বের হয়ে যাবে। আর এখানে তো কোনো কিছু মোল কত 1 আছে না, 1 থাকা মানে হচ্ছে সেটা এখানে শুধু আলফা আলফা হবে লিখবো, আলফা আলফা লিখবো। এখন আমরা ক্যাপিটাল লিখে ফেলি, তার আগে আমরা টোটাল মোল সংখ্যা বের করবো। টোটাল মোল সংখ্যা যদি বের করে আসো, টোটাল মোল সংখ্যা বের করতে হবে, টোটাল মোল সবগুলো যোগ করে ফেলো, সবগুলো যোগ করলে আলফা আলফা হচ্ছে 2 আলফা, 2 আলফা 2 আলফা কাটাকাটি যাবে, 2 আলফা 2 আলফা কাটাকাটি যাবে, সো টোটাল মোল থাকবে 2, তাই না? আচ্ছা, এখন আমরা কেপিটা লিখে ফেলবো। স্যার কেপি কেমনে লিখবো, কেপি ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা স্কোয়ার। কেন? কারণ কেপি কেমনে লিখবা, দুইটা গুণ করতে হবে, দুইটা গুণ করতে হবে, দুইটা গুণ করতে হবে। আচ্ছা, এখানে কেপি বের করতে বলছে না কেসি বের করতে বলছে? আচ্ছা, আমরা এখানে আমাদের একটা বিষয় আছে, এটা এখানে কেসি না, এখানে কেপি বের করতে বলছে। সো কেপি বের করলে আমরা যে কাজটা করব, কেপি আমরা কেমনে বের করি, আমরা উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাই না? তাহলে আমরা দেখো উৎপাদের আংশিক চাপ কিভাবে লিখবো, PS2 লিখবো ইন্টু PI2 লিখবো ডিভাইড বাই কি লিখবো, পি বলো PHI লিখবো এবং HI স্কোয়ার দিয়ে দিব। স্কোয়ার কেন দিব, কারণ ও যে মূল সংখ্যাটা পাওয়ারে পরিণত হবে বর্গের সূত্র অনুসারে। তাহলে S2 যখন লিখছি, S2 এর হচ্ছে যে আংশিক চাপ কেমনে বের করে, আংশিক চাপ কেমনে বের করে, যে নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা, আবার এটা কেমনে বের করে, নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। তো দুইটারই মোট চাপ কিন্তু গুণ করা লাগবে, দুটোর মোট চাপ গুণ করলে আনসার আসবে কত, এটা আলফা ডিভাইড বাই 2 আসবে, আলফা ডিভাইড বাই 2 আসবে। আর মোট চাপ যদি গুণ করি সো পি স্কোয়ার হবে। এটা বুঝতে পারছো, নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। মোট চাপটাকে আমরা পি ধরি, মোট চাপটাকে আমরা কি ধরি, পি ধরি। হ্যাঁ, আলফা ডিভাইড বাই 2 ভাইয়া, এটা কাল ক্লাসে এভাবে ক্লিয়ার হয়ে গেছিল ভাইয়া। আচ্ছা, সো আবার ক্লিয়ার করো, সমস্যা নাই। আর HI এর হচ্ছে 2 - 2 আলফা, নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা শেষ ইন্টু মোট চাপ। সো মোট চাপে তুমি এখন ক্যালকুলেশন করো, দেখবা পিপি কাটাকাটি যাবে, আর আলফার মান কিন্তু দেওয়া আছে 35%। সো আলফার মানটা আমরা এখানে বসাই, আলফার মানটা আমরা এখানে বসাই দিই। আলফার মান কত আছে 35, 35টা বসাও, 0.35 ডিভাইড বাই 2 ইন্টু 0.35 ডিভাইড বাই 2 ইন্টু পি। পি এর মান কত বলছে, পি এর মান যেহেতু দেওয়া নাই, সো পিটাকে আমরা শুধু 1 ধরবো। আচ্ছা, পি তো কাটাকাটি যাবে, পি তো কাটাকাটি যাবে, সো পি স্কোয়ার কাটাকাটি যাবে, কারণ এদিকেও পি স্কোয়ার থাকবে না, উপরে স্কোয়ার আছে না, হ্যাঁ উপরে স্কোয়ার আছে, আর এটাতেও কিন্তু স্কোয়ার আছে, এটাতে কিন্তু স্কোয়ার আছে। সো আমি একেবারে ক্যালকুলেশন করি, ডিভাইড বাই 2, আর এখানে আনসার কত আসবে, 2 - 2 আলফা, মানে হচ্ছে সেটা কত হবে 0.35, আর টোটাল আনসার আসছে কত 2, আর এখানে এটাকে স্কোয়ার করে দিব। এখন ক্যালকুলেশন করে যে আনসারটা আসবে সেটাই। তাহলে আমরা ক্যালকুলেশন করি 0.35 ডিভাইড বাই 2 ইন্টু, আমাদের আনসার আসছে, উপরের আনসার আসছে 0.3 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.35 গুণ করলে এটা আসে 2 মাইনাস আনসার আসে ডিভাইড বাই 2 আসে, আর রুট ওভার করলে এটা আসে। সো এরপর আমরা 0.3 দিয়ে এটা আনসার যদি বের করে ফেলি, আনসার আসবে কত 0.71। এই তো 0.71 মানে 0.72। তো ক্যালকুলেশন করে দেখবা আনসার আসছে 0.72 ATM। একটু কঠিন আছে, মানে কঠিন বলতে এমসিকিউর বেসে কিন্তু এটা একটু বড় ম্যাথ হয়ে গেছে, বাট তোমরা যখন এটা একবার দুইবার প্র্যাকটিস করে ফেলবো তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো ভাই? আরেকবার বোঝাচ্ছি। প্রথমত দেখো, আমার প্রাথমিক মোল সংখ্যা ছিল 2 মোল, সো আমি এখানে 2 মোল লিখছি, এবং যেহেতু বিক্রিয়াটা স্টার্ট হয়নি সো এটা 0 0 হয়েছে, এটা 0 0 হয়েছে। এবং
2 মোলের কতটুকু খরচ হচ্ছে 2 আলফা, কারণ কতটুকু খরচ হচ্ছে সেটা আমি জানি না। সো 2 মোলে যদি 2 আলফা খরচ হয়, খরচ হওয়ার জন্য আমি মাইনাস চিহ্ন দিছি। আর এখানে আমার টোটাল ছিল 2 মোল, সো আমি 2 থেকে 2 আলফা খরচ হলে বাকি অবশিষ্টটা পেয়ে যাব। সো 2 - 2 আলফা মানে অবশিষ্ট কতটুকু বাকি আছে সেটা আমরা বের করে ফেলবো। আর এখানে আলফা আলফা লিখবো। একজন জিজ্ঞেস করছে এটা শর্টকাট আছে কিনা। শর্টকাট হচ্ছে তোমাকে এই মানটা মুখস্থ করা লাগবে। এই যে আলফা ডিভাইড বাই 2 যেটা আসছে না, এই পুরো মানটা মুখস্থ করা লাগবে আর কি, মানে এই প্রতিবেদনটা মুখস্থ করা লাগবে। বাট এটা এত টাইম লাগবে না, আমি বলতেছি। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো টাইম বেশি নিছি, বাট এটা কিন্তু এত টাইম লাগবে না। সো আংশিক চাপ ডিভাইড বাই আংশিক চাপ। সো হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। মোট চাপ হচ্ছে একসাথে লিখে ফেলছি। হাইড্রোজেনের আংশিক চাপ নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ দুটাকে একসাথে লিখলে পি স্কোয়ার হয়ে যায়। আর ডিভাইড বাই কত হয়েছে 2 - 2 আলফা ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার। 2 - 2 আলফা কেন লিখছি, কারণ হাইড্রোজেন আয়নের নিজের মোল সংখ্যা কত 2 - 2 আলফা, আর ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা কত 2 না, ইয়েস টোটাল মোল সংখ্যা এখানে দেখো 2 বেরিয়েছে। সো 2 - 2 আলফা ডিভাইড বাই 2, আর স্কোয়ার কেন হয়েছে, ভরকের সূত্র অনুসারে যে মোল সংখ্যাটা থাকে, মোল সংখ্যা কত 2, সেটা পাওয়ারে পরিণত হবে। শেষ। হ্যাঁ 0.725 আসছে। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে মনে হয়। ক্যালকুলেশনে আমরা কি কোথাও ভুল করছি? 35% বলছে না? আচ্ছা, আমাদের ক্যালকুলেশনটা একটু দেখি। 0.35 ইন্টু 0.3, আমি একটু বলি 0.35 ইন্টু 0.35 ডিভাইড বাই কত আসছে 4 আসছে। আনসার আসছে 0.030। ও আচ্ছা, এটা 0.03 হবে। সরি, এটা 0.03, আমি 0.3 লিখছি, তাহলে 0.03 হবে। আর নিচেরটা কত হবে? নিচেরটা হবে 2 ইন্টু 0.35, 2 মাইনাস আনসার ডিভাইডেড বাই 2, এটাকে হোল ওভার করলে কত আনসার আসে? 0.42 আসে। 0.42, তাহলে 0.03 ডিভাইডেড বাই 0.42 আনসার আসছে কত? 0.071। 0.071। সরি, ওই যে আমি একটা টাইপিং মিস্টেক করে ফেলছি, এটার জন্য হবে 0.071 বা 0.072। এই যে এখানে 0.03 জায়গায় 0.03 বসানো দরকার ছিল, সরি, এটা 0.03 হবে। সো আনসার আসছে 0.072। প্রসিডিউর বুঝছো তোমরা সবাই? একজন বলছে কেপি এর একক কি? এখানে কোনো একক নাই, কারণ দুই দিকে মোল সংখ্যা সমান থাকলে কোনো একক থাকে না। দুই দিকে মোল সংখ্যা যদি সমান থাকে সেখানে কোনো একক থাকবে না। দুই দিকে মোল সংখ্যা সমান থাকলে সেখানে কোনো একক থাকবে না। শাকিলা, আমি তোমার কমেন্ট পড়তেছি ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবের কমেন্টগুলো পড়তেছি, বাট আমাকে একটু টাইম দাও, আমরা একটু বুঝাই দিই সবগুলা, ঠিক আছে? আচ্ছা, কেসি এর একক কত? এখানে একক কত হবে? সো এককের জন্য আমাকে ড্যালেন এর মানটা বের করা লাগবে। ড্যালেন হচ্ছে কত আসবে? টোটাল উৎপাদনের মোল সংখ্যা 2, টোটাল বিক্রয়ের মোল সংখ্যা হচ্ছে 4, 2 - 4 মানে হচ্ছে -2, আর -2 মানে হচ্ছে মোল পার লিটারে -2 বসে দিবা। শেষ। এটা কারা কারা বুঝছো? আবার বুঝাচ্ছি এটা কিভাবে আসছে। যে কোনো কিছুর একক বের করতে গেলে আগে ফার্স্টে ড্যালেনের মানটা লিখবা। ড্যালেনের মান কত আসছে? -2, মোল পার লিটার উপরে -2, তাহলে আনসার কত আসছে? মোল পার লিটার -2, মোল পার লিটার -2, এটা কেমনে বের করব? মোল পার লিটার -2 কেমনে বের করবো? আসো বের করি। অর্থাৎ মোল পার লিটার -2, অর্থাৎ মোল ইনভার্স টু লিটার স্কোয়ার। মোল ইনভার্স টু লিটার স্কোয়ার, এটা কোনটা হবে আনসার? দেখি বলো। ইয়েস, মোল, অর্থাৎ এটা উত্তর হচ্ছে কি দেখো, মোল পার লিটার ইনভার্স 2 না, উপরে ইনভার্স 2, তাহলে মোল ইনভার্স 2 হবে। আর লিটার তো নিচে আছে, সো এটা উপরে আসলে লিটার স্কোয়ার হয়ে যাবে। তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু বলো। মোল পার লিটার হোল ব্র্যাকেটে ইনভার্স 2, এটা অর্থ হচ্ছে মোলটা কিন্তু ইনভার্স 2 তে আছে, মানে মোল টু দি পাওয়ার -2, আর লিটারটা কিন্তু নিচে আছে। নিচে থাকলে -2 এর ক্ষেত্রে সেটা উপরে গেলে স্কোয়ার হয়ে যাবে। সো মোল টু দি পাওয়ার -2 আর লিটার স্কোয়ার, আনসার হবে ক। এটা কারা কারা বুঝতে পারছো একটু কমেন্টে জানাও। আমরা এটা কারা কারা বুঝতে পারছি? ক্লিয়ার? অর্থাৎ এইভাবে প্রথমে যে কোনো কিছু ধরো একক বের করতে বলছে না, ড্যালেনের মানটা লিখবা, মোল পার লিটারে বসাই দিবা, যা পাইছো তাই বসাই দিবা। আচ্ছা,
কোন বিক্রিয়াটিতে কেপি এর একক এটিএম স্কয়ার, কেপি এর একক এটিএম স্কয়ার, এটিএম স্কয়ার বের করার জন্য ডেলেন এর মান 2 হওয়া লাগবে। ডেলেন এর মান যেখানে +2 থাকবে সেটাই হচ্ছে এটা आंसर হবে। ডেলেন এর মান +2 বের করো। প্রথমটাতে দেখো উৎপাদে হচ্ছে 1, বিক্রিয়কে 2, 1 - 2 মানে হচ্ছে -1, সো এটা হবে না। দুই নম্বরে দেখি ওইখানে হচ্ছে 4 উৎপাদে আর এখানে 2, 4 - 2 মানে 2, তাহলে এটাই आंसर। কারণ যেখানে ডেলেন এর মান 2 হবে সেটাই তার একক হবে, যেখানে ডেলেন এর মান 2 হবে সেটাই একক হবে, সো आंसर হবে বি। ক্লিয়ার? আচ্ছা ওকে, এরপর আসি এই অনুসারে যে বিক্রিয়াটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 atm চাপে কেপি এর মান 5.6 হলে কেসি এর মান কত? এটা তাহলে আমরা ইজিলি পারবো। কেমনে পারবো দেখো তো, কেপি ইকুয়াল টু কেসি আরটি ডেল এন জি। কেপি এর মান কত বলছে? 150 হিসাবে কেপি এর মান 5.6, কেসি এর মান বলছে কত? কেসি এর মান বের করতে বলছে। আচ্ছা এরপরে আর এর মান আমরা জানি 0.0821, টি এর মান আমরা জানি 25 ডিগ্রি 298 কেলভিন হবে। আর এর মান 0.0821 টা মুখস্থ করা লাগবে। আর ডেলেন জি এর মান কত? উৎপাদের মূল সংখ্যা ডেলেন জি বিক্রিয়কের মূল সংখ্যা, সো দুই দিকে তো মূল সংখ্যা সমান, তো এটা পুরোটা 0 হয়ে যাবে। এটা 8টি 0 মানে এটা 1ই, সো এখানে যাহাই কেপি তাহাই কেসি হবে। আর এটা তো একদম সিম্পল ছিল, এটা কেন করতে গেছি? आंसर হবে 5.6। আসলে এটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে যদি ধরো যদি কেপি এবং কেসি যদি সমান না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা করা লাগতো, বাট যেহেতু সমান আছে তাহলে যাহাই কেপি তাহাই কেসি হবে। আচ্ছা 5.6 কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক? পানির আয়নিক গুণফলের মান সর্বোচ্চ থাকে কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাদেরকে একটা চার্ট আছে, চার্টটা একটু মুখস্থ করা লাগবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে কম, 10 এ একটু বেশি, 25 এ আরেকটু বেশি, 30 তে আরেকটু বেশি, 40 তে আরেকটু বেশি, আর 100 এ একদম বেশি। তো সবচেয়ে বেশি হচ্ছে 100 এ আর সবচেয়ে কম হচ্ছে 0 তে। সবচেয়ে কম আর সবচেয়ে বেশিটা মুখস্থ করতে হবে, সবচেয়ে কম আর সবচেয়ে বেশিটা মুখস্থ করা লাগবে, আর মাঝখানে 25টা মুখস্থ করা লাগবে, কারণ 25 হচ্ছে কক্ষ তাপমাত্রা। বুঝতে পেরেছো সবাই? এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 1 × 10⁻⁻14। বুঝতে পেরেছো? আচ্ছা পানির আয়নিক গুণফলের মান কত এটা কে বলতে পারবা? পানির আয়নিক গুণফলের মান কত? অ্যান্ড্রোখল বুঝি নাই, কোনটা বুঝো নাই বলো? কত নাম্বার বুঝো নাই? কত নাম্বার বুঝো নাই দেখি বলো। পানির আয়নিক গুণফলের মান কত? পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 1 × 10⁻14। এটা হচ্ছে পানির আয়নিক গুণফলের মান। একটু আগে আমরা তোমাদেরকে বলছিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল। অনেকে বলতে পারো স্যার পানির আয়নিক গুণফলের যে মানটা বলা হচ্ছে সেটা কোন তাপমাত্রায়? সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায়। কোনো তাপমাত্রা দেওয়া না থাকলে সেটা আমরা কক্ষ তাপমাত্রা বিবেচনা করে থাকবো। বুঝতে পেরেছো? আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? সেম 10⁻14 ইজ দ্য কারেক্ট আনসার, একদম সেম। বুঝতে পেরেছো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা অনেকবার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকবার কিন্তু এটা আসছে। আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিকেডব্লিউ এর মান কত? পিকেডব্লিউ এর মান কত? পিকেডব্লিউ এর মান কেমনে বের করব? আমরা জানি নরমালি 25 ডিগ্রি মানে পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 10⁻14। হ্যাঁ এখন এটা যদি পিকে বের করতে চাই, পিকে মানে হচ্ছে মাইনাস লগ চলে আসে, সো এটা পিকে মানে হচ্ছে কিভাবে বের করব? পিকে মানে হচ্ছে মাইনাস লগ আসবে আর এটা মানটা দিয়ে দিবা 10⁻14। সো লগ কাটাকাটি, লগ 10 হচ্ছে 1 যাবে আর মাইনাস মাইনাসে কাটাকাটি গেলে আনসার হবে 14। দেখো মিলে গেছে। এটা কেমনে আসছে দেখো তো। নরমালি আমরা জানি কেডব্লিউ এর মান কত? 10⁻14। সো পিকেডব্লিউ মানে কি? মাইনাস লগ কেডব্লিউ মানে কি? কেডব্লিউ মানে হচ্ছে পানির আয়নিক গুণফল, কেডব্লিউ মানে হচ্ছে আয়নিক গুণফল, যেটা আনসার হচ্ছে 10⁻14। আর যখন দিবে পিকেডব্লিউ মানে হচ্ছে তার লগ ভিত্তিক গুণফল, অর্থাৎ আয়নিকের লগ ভিত্তিক মানটা। সো যেটা মাইনাস লগ দিব, মাইনাস লগ দেওয়ার পরে আমরা দিব 10⁻14। সো আমরা জানি লগ 10 হচ্ছে 1, সো আনসার হবে মাইনাসে মাইনাসে ক্লাসে প্লাস হবে আর আনসার হবে 14 ইজ দ্য কারেক্ট আনসার। 24 এ হবে না, 24 হবে ডি।
ক্লিয়ার? দুর্বল অম্লের বিয়োজন মাত্রা কত? দুর্বল অম্লের বিয়োজন মাত্রা আমরা পড়ছিলাম যে আলফা ইকুয়াল টু, তোমাদের একটা সূত্র অসওয়াল্ডের লঘুকরণ সূত্র গত ক্লাসের এসএনবি ক্লাসে পড়াইছিলাম, যা আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই সি। আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই সি বিয়োজন মাত্রা মানে আলফা, আলফা মানে বিয়োজন মাত্রা, কে মানে হচ্ছে তার বিয়োজন ধ্রুবক, আর সি হচ্ছে তার ঘনমাত্রা। আনসার হবে আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই সি, আনসার হবে সি। এটা কারা কারা বুঝতে পারছো দেখি বলো? ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট এমসিকিউ তোমরা করবা, বলো এটা কি হতে পারে? অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক কোনটি? উত্তর এ ব্যস্তানুপাতিক, অপশন বি বর্গের ব্যস্তানুপাতিক, অপশন সি সমানুপাতিক, অপশন ডি হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোনটা আনসার হবে তাড়াতাড়ি বলো? কোনটা আনসার হবে তাড়াতাড়ি বলো? অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক নিচের কোনটি? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি পড়ছিলা? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র একটু আগে যেটা লিখে দিয়েছিলাম, এটা আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই সি, অর্থাৎ ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে ওই দ্রবণের বিয়োজন মাত্রা। সো ওই দ্রবণের বিয়োজন মাত্রা হবে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আনসার হবে ডি, ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। স্যার 24 নাম্বারটা একটু বুঝে যান। 24 নাম্বারটা হচ্ছে ভাইয়া, 24 নাম্বারটা হচ্ছে এই যে এটা 24 নাম্বারটা হচ্ছে কেডব্লিউ এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -14। এটা আমাদের মুখস্থ, আমরা জানি যে আমাদের পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 10 টু দি পাওয়ার -14, এটা মুখস্থ করতে হবে। আর যেহেতু তোমাকে পিকে বলছে, পিকে মানে হচ্ছে লগ ভিত্তিক বের করো, সো লগটা অ্যাড করে দাও, লগটা অ্যাড করলে বাকিটা তো লগের খেলা। লগের খেলা এটা তুমি ক্যালকুলেটরে বসাও, বসালে দেখবা log 10 10 টু দি পাওয়ার -14, আনসার আসবে 14। না বুঝার কিছুই নেই, কেডব্লিউ এর মানটা মুখস্থ করা লাগবে, আর এটার সাথে লগ ভিত্তিক ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে জাস্ট টিপ করে দাও, প্রেস করো, দেখবা আনসার 14 চলে আসছে। বুঝতে পেরেছো? আচ্ছা, 26 বর্গমূলে ব্যস্তানুপাতিক হবে না? দ্রবণের ঘনমাত্রার সাথে সম্পর্ক কোনটি? এই না, এটা মিস্টেক হয়েছে, বর্গমূলে ব্যস্তানুপাতিক হবে। যেটা দেখো ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক, একে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলে। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা ও ঘনমাত্রার মধ্যে সম্পর্ক কোনটি? সেম, বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বিয়োজন মাত্রা ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক, দেখছো? পারফেক্ট, এটা পারবো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা বললাম না বারবার পরীক্ষা আসে, আলফা ইকুয়াল রুট ওভার কি হবে? কে ডিভাইড বাই সি হবে। এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখছো? এটা কতবার আসছে পরীক্ষায়? এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হচ্ছে আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই সি, অর্থাৎ একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা হবে ওই দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন। একটি 1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের বিয়োজন মাত্রা যদি এত হয়, উক্ত দ্রবণটির কেবি এর মান কত? বিয়োজন মাত্রা দিয়ে দিছে, বলছে কেবি এর মান কত। তাহলে আমরা জানি আলফা ইকুয়াল টু কি? রুট ওভার কে ডিভাইড বাই সি, অথবা কেবি, ক্ষারের ক্ষেত্রে কেবি হবে, অ্যাসিডের ক্ষেত্রে কে হবে, সো কেবি ডিভাইড বাই সি, সো আলফা স্কোয়ার ইন্টু সি ইকুয়াল টু কেবি। কেবিটা বের করতে বলছে, আলফার মান কত? 1.34। 1.34 কে 100 দ্বারা ভাগ করা লাগবে, তো এটা স্কোয়ার করলে আনসার কত আসবে? 1.79। সি এর মান কত? 1 মোলার ইকুয়াল টু কেবি। তাহলে 1.79 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনটা কারা কারা বুঝতে পেরেছি একটু বলি? 29D কারা কারা বুঝতে পেরেছো? এই যে গত ক্লাসে অ্যাসেম্বলির ক্লাস যারা করছো তারা কিন্তু এগুলো সবগুলোই পারবা, যে আলফা ইকুয়াল রুট ওভার কেবি ডিভাইড বাই সি কেমনে আসলো। আমি কি পারবো? সবাই পারবো তো? কারা কারা বুঝো না একটু বলো, কমেন্টে জানাও, জানালে আমি এটা বুঝিয়ে দিব আবার। আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো। কোনটি শক্তিশালী অ্যাসিড? কারা শক্তিশালী অ্যাসিড হয়? যাদের জারণ সংখ্যা বেশি হবে। কাদের জারণ সংখ্যা? কেন্দ্রীয় মোলের জারণ সংখ্যা অথবা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি হবে,
কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি হবে সে হবে শক্তিশালী অ্যাসিড। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এটা 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 এটা, প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে। পারবা? দেখি বলো আনসার কি হবে। 6 অঙ্ক তো রয় বলছে 30 হবে ডি। ইয়েস ইয়েস পারফেক্ট, 30 ডি, কারণ সবচেয়ে বেশি জারণ সংখ্যা হচ্ছে ডি তে। কত সালফারের জারণ সংখ্যা কত জানো? 6। জারণ সংখ্যা বের করতে পারি তো, সবাই জারণ সংখ্যা বের করতে পারি। আচ্ছা ধরো তোমাকে একটা প্রশ্ন করলাম, যদি সকলের জারণ সংখ্যা যদি সমান থাকে, সকল পরমাণু জারণ সংখ্যা যদি সমান থাকে, তাহলে সেক্ষেত্রে যার আকার ছোট হবে, সেক্ষেত্রে যার আকার ছোট হবে তাকে আমরা হিসাব করব। সেক্ষেত্রে যার আকার ছোট হবে তারই সেই শক্তিশালী অ্যাসিড হবে। যদি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যদি সমান থাকে, সেই ক্ষেত্রে যার আকার ছোট হবে সেটি হবে কি? শক্তিশালী অম্ল। কোনটি তীব্রতা বেশি? সেম সেম প্রশ্ন আবারই আসছে। তুমি দেখবা এখানে সবচেয়ে বেশি জারণ সংখ্যা বেশি হচ্ছে এটার, 4 2 8, 8 থেকে যেগুলো 7, সো এখানে জারণ সংখ্যা হচ্ছে 7 +7। আমরা কি এটা বুঝতে পেরেছি? ওকে, নিম্নের অ্যাসিডগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটি? সেম প্রশ্ন আবার আসছে, পারবো। কোনটি তীব্রতা বেশি? সেম প্রশ্ন আবার আসছে, এগুলো পারবো, এগুলো সবাই মোটামুটি পারবো। আচ্ছা এই কোশ্চেনটা একটু সলভ করে দাও দেখি সবাই। সমান থাকলে যার আকার ছোট সেটি হবে। ইয়েস, এমডি হাবিবুল্লাহ বেলালি, থ্যাংক ইউ ভেরি মাচ। অক্সো অ্যাসিডগুলোর মধ্যে তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশনাটা সঠিক দেখি বলো। এখানে কোন নির্দেশনাটা সঠিক হবে? কোন নির্দেশনাটা এখানে সঠিক হবে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। আনসারটা দেখি দাও ভাইয়া। এইচএসসি 24 মিশনের এই ক্লাসগুলো কি শুধু এমসিকিউ সলভ করানো হবে? হ্যাঁ, আমরা এমসিকিউ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো। কমেন্টে দেখি এটা উত্তর জানাও। ছয়ন কান্ত রয় বলেছে ডি হবে। রাফসান মেহের, বাকিরা কি বলে দেখি। আরাফাত ইসলাম, নাসরিন, এমডি তর্কি হোসেন, এমডি সাব্বির সরকার, ফারিয়া জাহান সালমা বলেছে ডি হবে। তহিদুল ইসলাম সেলিম বলেছে বি হবে। তহিদুল ইসলাম সেলিম বি। আচ্ছা আমি দেখি আনসারটা কাদের মিলেছে। আমি এটা দেখে বুঝতে পারতেছি যে এটার আনসার হওয়ার কথা কোনটা হওয়ার কথা? 3 2 6, 5 4 3, এরপরে -2, এটা আনসার এ হওয়ার কথা। আমার মতে এটা আনসার এ হবে। এ বি সি ডি যে কোনো একটা রাইট হবে। আচ্ছা যে কোনো একটা রাইট হবে না? এই ছেলেমেয়েরা কি বলে এগুলা? 4 3 3 কত 6 3, ওকে ওকে ওকে। এখানে দেখো আমরা একটু হিসাব করে দেখি। 3 2 6 এবং এটা কত আসছে 5, এটা পরে যার সঙ্গে এখানে 5, এখানে কত আসে 4, এক থেকে গেলে কত আসে 3, এখানে আসে কত -2 থেকে 1 গেলে 1। তো আমার মনে হয় আনসার এ হওয়ার কথা, দেখেই বোঝা যাচ্ছে। বাকিগুলো তো করার দরকার নেই, কারণ সঠিক বলতে বোঝানো হচ্ছে যে ক্রমটা মানে বড় থেকে ছোট আসবে। কোথায় ক্রমটা সঠিক? বড় থেকে ছোট। বাকিগুলো দেখো তো, যেমন এখানে কত 3 2 6, এটা 5 আসছে। আবার এখানে কত আসছে 3 2 6, এখানে 3 আসছে। এখানে কত আসছে 3 2 6, 6 2 4, এটা কিন্তু হয় নাই। 5 3 4, এটা কিন্তু সিরিয়াল ঠিক হয় নাই। সো এভাবে উত্তর করলে আনসার এ আসবে, বাকিগুলো দেখবা সিরিয়াল ঠিক হবে না। দেখছো আনসার এ হয়েছে। আচ্ছা অক্সিজেন কোন এটা পারবো, এগুলো সবগুলো আমরা পারবো। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? এটাও আমরা পারবো। শক্তিশালী অ্যাসিড কোনটি? যাদের জারণ সংখ্যা বেশি তারা শক্তিশালী অ্যাসিড হবে। কোন সবচেয়ে বেশি অম্লধর্মী? অম্লধর্মী হচ্ছে Cl2O7। মনে রাখবা যাদের দেখো যে সকল অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বেশি সেটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে। দেখো এগুলো নিয়ে কতগুলো প্রশ্ন আসছে দেখছো? এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসছে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসছে। অর্থাৎ যে সকল যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে
তাদেরকে আমরা কি বলবো? সবচেয়ে বেশি অম্লধর্মী বলবো। কোন অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী? যাদের আবারও সেম জারণ সংখ্যা বেশি হবে, জারণ সংখ্যা বেশি হচ্ছে এতে HClO4। কোনটি দুর্বলতম অ্যাসিড? দুর্বলতম অ্যাসিড কোনটা হবে? সি। সি ইজ দ্য কারেক্ট আনসার, দুর্বলতম অ্যাসিড না। আচ্ছা সরি, এখানে দুর্বলতম অ্যাসিডে বলা হচ্ছে কাদের জারণ সংখ্যা সবচেয়ে কম। জারণ সংখ্যা সবচেয়ে কম বের করতে হবে। সো দেখো 4 2 8 এটা 7, 4 2 8 এটা 6, 4 2 8 এটা 7, আর এখানে সবচেয়ে কম। সো যাদের জারণ সংখ্যা বেশি সে হবে সবচেয়ে বেশি দুর্বল, আর যাদের জারণ সংখ্যা যাদের জারণ সংখ্যা সবচেয়ে কম সেটা হবে দুর্বল, আর যাদের জারণ সংখ্যা সবচেয়ে বেশি সেটা হবে তীব্র। বুঝতে পেরেছো? যাদের জারণ সংখ্যা সবচেয়ে বেশি সেটা হবে তীব্র, আর যাদের জারণ সংখ্যা সবচেয়ে কম সেটা হবে দুর্বল। একজন বলছে একটু স্লোলি বলেন, স্লোলি কথা বলেন। ওই যে বললাম না আজকে অনেকগুলো এমসিকিউ সলভ করানো লাগবে। এখন মাত্র আমরা কত নম্বর এমসিকিউ? তো 41, আরও আমাদের প্রায় 100টার মতো এমসিকিউ আছে, তাড়াতাড়ি করতে হবে। ভাই আমি গত ক্লাসটা করছি, ওকে পারবো। এরপর আসি অ্যাসিডগুলোর মধ্যে, এগুলো সেম প্রশ্ন আবার আসছে, আমরা এগুলো পারবো। ক্ষারকের তীব্রতার সঠিক ক্রম কোনটি? পারবা? আচ্ছা তোমাদের একটা কথা বলি, আমাদের যে গ্রুপ 1 আছে এবং গ্রুপ 2 আছে, গ্রুপ 1এরটা আগে বলি। গ্রুপ 1 আমাদের কি কি মৌল আছে? লি, না, কে, রুবি ছেঁচে ফেলেছে। লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। অর্থাৎ উপর থেকে নিচে গেলে তীব্রতা বাড়ে। সবচেয়ে বেশি তীব্র হচ্ছে ফ্রান্সিয়াম, এরপরে সিজিয়াম। তো সিজিয়ামের পরে আসবে কে? রুবিডিয়াম। রুবিডিয়াম না থাকলে আসবে পটাশিয়াম। তো সিজিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, এটা মিলে নাই। সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম মিলছে, এবারে পটাশিয়াম মিলছে, এবারে সিজিয়াম মিলছে। এখানে আনসার হবে এ, এটা মিলছে, বাকিগুলো মিলতেছে না। বুঝতে পারছো? 44 কি হবে? এ হবে। 44 এ হবে, অর্থাৎ উপর থেকে যত বেশি নিচে নামতে থাকবে তত বেশি তীব্রতা বাড়বে। সবচেয়ে বেশি তীব্রতা হচ্ছে ফ্রান্সিয়াম, এরপরে সিজিয়াম, এরপরে রুবিডিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে সোডিয়াম, এরপরে লিথিয়াম। কারা বুঝতে পারছো এটা? অর্থাৎ গ্রুপ 2 এবং গ্রুপ 1-এ যত নিচের দিকে যাবা তত তাদের ক্ষারের তীব্রতা বাড়তে থাকবে, তত ক্ষারের তীব্রতা কি থাকবে? বাড়তে থাকবে। নিচের কোনটির H+ এর ঘনমাত্রা সর্বাধিক? H+ এর ঘনমাত্রা তাদেরই সর্বাধিক হবে যাদের pH এর মান কম। কেন দেখো তো, আমরা জানি নরমালি pH মানে কি? pH = log H+। সো pH এর সাথে H+ এর কি সম্পর্ক জানো? ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। pH সমানুপাতিক 1/H+, অর্থাৎ pH এর সাথে H+ এর কি সম্পর্ক? ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। pH এর মান যত বাড়বে H+ এর মান তত কমবে, H+ এর মান যত বাড়বে pH এর মান তত কমবে। H+ এর মান সর্বাধিক বলছে, সবচেয়ে বেশি তখনই হবে যখন pH এর মান সবচেয়ে কম হবে। pH এর মান সবচেয়ে কম হচ্ছে এখানে, আনসার হবে সি। অর্থাৎ pH এর মান সবচেয়ে কম হলে H+ এর মানটা সর্বোচ্চ বেশি হবে, কারণ pH এর সাথে H এর কি সম্পর্ক? ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। বুঝতে পেরেছো সবাই? পারবা এটা? নেক্সট প্রশ্ন, কোন দ্রবণে pH এর মান 1.5 হলে ওই দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা কত? pH এর মান 1.5 হলে, সো এটা খুবই সিম্পল। pH = কত হবে? -log বসে দাও, -log H+। pH এর মান কত বলছে? 1.5 আর -log H+, অর্থাৎ H+ এর মানটা বের করা লাগবে। সেটা কেমনে বের করব? এটা একটা প্রসেস আছে, প্রসেসটা বলে দিচ্ছি। আমাদেরকে এখানে অ্যান্টিলগ ব্যবহার করতে হবে। সো অ্যান্টিলগ আমরা কেমনে ব্যবহার করব অনেকে জানো না, আমি দেখাই দিচ্ছি। অ্যান্টিলগ কেমনে বের করব? অ্যান্টিলগ বের করার জন্য ফার্স্টে শিফট চেপে ধরবো, এরপরে লগ দিব, এরপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে যে মানটা আছে সেই মানটা বসাই দিব, মাইনাস আনসার দিয়ে দিব। দেখো আমরা ফার্স্টে শিফট দিব, এই যে দেখো শিফট, এরপরে লগ, এরপরে মাইনাস আনসার কত? 1.5, আনসার আসবে দেখবো 0.031। 0.031 এটাকে ইন করলে কত আসে? 3.10^2। 3.10^2 মানে হচ্ছে ক। কারা বোঝো না দেখি বলো। অ্যান্টিলগ কেমনে দিতে হয়? অ্যান্টিলগ হচ্ছে শিফট চেপে ধরবো প্লাস লগ, এরপরে মাইনাস, অনেকে মাইনাস দেয় না, মাইনাস দেওয়া লাগবে। শিফট লগ মাইনাস, মাইনাসে আনসার কোনটা দিব? 1.5 দিব। 1.5 দিলে আনসার আসবে কত? 3.16 × 10⁻²। বুঝতে পেরেছো? আবার এমন কিছু স্টুডেন্ট আছে যে এটার আনসার হচ্ছে 0.03। আর অনেকে আছে 0.0316টাকে কিভাবে কনভার্ট করবে জানে না। এটা চিপ দিবা, ইং ENG ক্যালকুলেটর একটা ইয়ে আছে, ENG একটা কি আছে
বাটন আছে, ওই বাটনটা টিপ দিলে চলে আসবে। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পেরেছি? দেখতে দেখতে কিন্তু আমাদের 46 এমসিকিউটা ডান। আচ্ছা, এরপরে আসি সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। সেমিমোলার মানে হচ্ছে যাদের ঘনমাত্রা 0.5 মোলার। 1 মোলারের অর্ধেক হচ্ছে সেমিমোলার। 1 মোলার হচ্ছে 1 এর অর্ধেক হচ্ছে 0.5 মানে হাফ। এখন আমাকে বের করতে বলছে পিএইচ কত। সো পিএইচ বের করতে গেলে ফার্স্টে কি করতে হবে, পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস, ওএইচ এর মানটা এখানে বসানো লাগবে। সো মাইনাস লগ 0.5। সো মাইনাস লগ 0.5 মানে কত, আমরা ক্যালকুলেশন করে ফেলি। মাইনাস লগ 10 0.5, আনসার কত আসবে 0.3। পারবো তো? ঢাকা বোর্ডে আসছিল এটা, পারবো? (0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? আশা করে ফেলি। পিএইচ ইকুয়াল টু কত, মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগটা দিই, মাইনাস লগ এইচ প্লাস এর মান কত, ঘনমাত্রা কত আসছে 0.005। কিন্তু এখানে এইচ প্লাস কিন্তু দুইটা আছে, সালফিউরিক অ্যাসিড এইচ প্লাস দুইটা না, সেখানে 2 দ্বারা গুণ করা লাগবে। সো ইনটু 2। এখন ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই। তাহলে দেখো 0.005 ইন্টু 2। এখন আমি যদি ক্যালকুলেশন করি মাইনাস লগ 10, আনসার কত আসবে 2.01, অর্থাৎ আনসার আসবে 2। আমরা এটি বুঝতে পেরেছি সবাই? ইনশাল্লাহ পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কারা কারা বুঝতে পেরেছি দেখি বলো। 48C কারা কারা, সবাই কমেন্টে উত্তর দাও দেখি। ইন্টারাকশন করো, ইন্টারাকশন না করলে কিন্তু আসলে ক্লাসটা মজা লাগবে না। বেশি বেশি ইন্টারাকশন করো, লাইভ ক্লাসটা শেয়ার করো, কমেন্ট করো, হ্যাঁ, এবং নিজের প্রবলেমগুলো শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, সো দেখো আমরা বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন, 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? এটা তোমাদের কাজ, তোমরা দেখি সলভ করে দাও, তাড়াতাড়ি বলো, তোমাদের কাজ এটা। 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? এটা তোমাদের কাজ, দেখি তাড়াতাড়ি বলো। ওকে, সো এটা আমি করে দিচ্ছি না, এটা সবাই পারবা। 49 কিন্তু বি আসছে, তাই না? ঠিক আছে, সবাই পারবা তো? ওকে, এমন কি আছে যেটা আনসারটা মিলাতে পারো নাই? মিলাতে না পারলে কিন্তু বলবা। আচ্ছা, কোন দ্বিঅম্লীয় ক্ষারের মোলার ঘনমাত্রা 0.05 মোলার হলে পিএইচ কত? আচ্ছা, দ্বিক্ষারীয় অম্ল, দ্বিঅম্লীয় ক্ষার বলছে, সরি, দ্বিঅম্লীয় ক্ষার মানে হচ্ছে যে সকল অ্যাসিড দুইটা ক্ষারকে প্রশমিত করতে পারে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, H2SO4 দ্বিঅম্লীয় ক্ষার বলছে, সরি, দ্বিঅম্লীয় ক্ষার বলছে। দ্বিঅম্লীয় ক্ষার মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ যে সকল ক্ষার দুইটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে, অর্থাৎ একদম নর্মালি যদি বলি দ্বিঅম্লীয় ক্ষার মানে হচ্ছে যাদের OH দুইটা থাকবে। দ্বিঅম্লীয় ক্ষার কারা? যাদের OH দুইটা, এই যে OH দুইটা থাকলে তাকে আমরা দ্বিঅম্লীয় ক্ষার বলি। কেন দ্বিঅম্লীয় ক্ষার বলি? কারণ তারা দুইটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। সো ক্যালসিয়াম ক্লোরাইড, বাকিটা হবে পানি। এখন দ্বিঅম্লীয় ক্ষারের ক্ষেত্রে OH কয়টা থাকবে? দুইটা। মোলার ঘনমাত্রা দেওয়া আছে, সো পিএইচ বের করতে বলছে। ক্ষারের ক্ষেত্রে ফার্স্ট আগে পিএইচ বের করা লাগবে, যেহেতু এখানে OH কয়টা আছে? দুইটা আছে, সো OH কে 2 দ্বারা গুণ করা লাগবে। সো মাইনাস লগ OH এর ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.05, সো 0.05 ইন্টু 2 গুণ করি, গুণ করলে কত আসে? 1.1 আসে। 1.1 হচ্ছে আমাদের পিওএইচ এর মান। আর আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14। 14 থেকে 1.1 বাদ দাও, আনসার আসবে 13। আনসার ডি হবে। 1.1 বা 1 সেম থিং, কথা সমস্যা নেই। আনসার কত হবে? 13 হবে।
নিচের কোন পিএইচ মানটি 1 মোল HCl দ্রবণের জন্য প্রযোজ্য? বলো পিএইচ এর মান কত হবে 1 মোলার ঘনমাত্রা হলে? কে বলতে পারবা? কুমিল্লা বোর্ড 2021 সাল আসছে। কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট কারা কারা এখানে? কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট এখানে কারা কারা? এমডি হাবিবুল্লাহ বেলালি বলেছো 50D হবে। সো পিএইচ এর মানটি 1 মোল HCl দ্রবণের জন্য জোয়ার হবে। খুবই সিম্পল, আমরা যখন পিএইচ দিব ঘনমাত্রা যদি 1 মোলার থাকে সো পিএইচ ইকুয়াল টু কত? -log1, आंसर হবে 0, pH equal to 0, as simple as that। দুটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 ও 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয় হবে? ভাইয়া 50 নাম্বারটা আরেকবার বোঝাই দেন। 50 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আরে 50 নাম্বারটা তো খুবই সিম্পল, দ্বিঅম্লীয় ক্ষার মানে যাদের OH জুড়ে থাকবে, OH জুড়ে থাকলে 2 দিয়ে গুণ করো, এরপরে তুমি POH বের করো, বাকিটা পিএইচ বের হয়ে যাবে। এখান থেকে দেখে নিও। আচ্ছা, দুটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 ও 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয় বলছে। আচ্ছা, এটা কেমনে করবো একটু দেখি, আসো। আমাদেরকে প্রথমত যে জিনিসটা বের করতে হবে, দুটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 ও 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি অম্লীয় হবে। তা দেখো, আমাদেরকে প্রথমে যে জিনিসটা বের করতে হবে যে পিএইচ এর মান বের করি আগে। এখন আমাকে পিএইচ এর মান 3 দিছে, তাহলে এখানে H প্লাস এর মান কত জানো? tan ইনভার্স 3। সেম ভাবে আরেকটা দিছে না, পিএইচ এর মান কত দিছে? 6 দিছে, তাহলে পিএইচ এর মান 6 হলে এখন ওরা বলছে যে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে কত গুণ বেশি অম্লীয়। তাহলে আমরা ভাগ করে দিব, আমাদের যে দ্রবণটা আমরা পাইছি tan ইনভার্স 3 দিয়ে tan ইনভার্স 6 দ্বারা আমরা যদি ভাগ করে দিই কত আসে आंसर? কত आंसर আসে? tan টু দি পাওয়ার 3 আসে। tan টু দি পাওয়ার 3 মানে হচ্ছে সেটা কত গুণ? 1000 গুণ। পারবা? কারা কারা বুঝতে পারছো দেখি বলো। এই ম্যাথটা কারা কারা বুঝতে পেরেছে দেখি বলো। ভাই আমার নামটা বললেন না, এমডি 26 সরকার। হ্যাঁ, কেমন আছো? ছয়নকান্ত রয়। ক্লিয়ার? বুঝছি ভাইয়া। এই দ্রবণের মান পিএইচ 5 হলে বি দ্রবণের পিএইচ 8 হলে এই দ্রবণ বি দ্রবণের অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়? সেম প্রশ্ন আবার। 5 এবং 8 হলে সেটা 1000ই হবে, একদম সেম প্রশ্ন। আমরা পারবো না? ক্লিয়ার না? ইয়েস। আচ্ছা, এটা কে বলতে পারবা দেখি বলো। টাইম দিচ্ছি, 1 মিনিট টাইম, একটু প্র্যাকটিস করো তো। তার আগে আমি কিছুটা হেল্প করি। 2.5% মানে হচ্ছে তার ঘনমাত্রা কেমনে বের করে। পার্সেন্টেজ যখন দেওয়া থাকে তখন ঘনমাত্রা বের করার সিস্টেম হচ্ছে পার্সেন্ট ইকুয়াল টু, অথবা পার্সেন্ট না, এটা একটা সূত্র আছে আমি বলি, এভাবে বের করবো না। C ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই m। C মানে হচ্ছে ঘনমাত্রা, m মানে হচ্ছে আণবিক ভর। অর্থাৎ কোনো একটা যোগের পার্সেন্টেজ দেওয়া থাকলে তার ঘনমাত্রা কেমনে বের করে? পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই m। সো পার্সেন্ট হচ্ছে 2.5 ইন্টু 10, m হচ্ছে তার আণবিক ভর 98। হিসাব করে বের করো, যা আসবে তাই आंसर।
আনসার না, মানে তার ঘনমাত্রাটা বের হবে। সো 2.5 ইন্টু 10 ডিভাইড বাই কত হবে, 98 হবে। সো এটা আনসার আসবে 0.255। 0.255 মোলার। দেখি আনসারটা বলো দেখি, এখন এখন সবাই বলতে পারবা? ওকে, 100% ডি হবে 54। সো আমি এখানে ওএইচ এর ঘনমাত্রাটা যদি বের করি, এখানে ওএইচ এর ঘনমাত্রা বের করতে বলছে। আসলে কি এটা ওএইচ এর ঘনমাত্রা বের করা যাবে? দেখি বলো তো দেখি। আমরা এখানে ফার্স্টে আগে পিএইচ বের করব। সো পিএইচ বের করলে আমাদের আনসার আসবে কত, এটা 2 দিয়ে গুণ করা লাগবে কারণ সালফারিক অ্যাসিড দুইটা আছে, এই হাইড্রোজেন দুইটা আছে। সো 2 ইন্টু 0.255 গুণ করছি, এরপরে মাইনাস লগ আনসার দিব, 10 দিয়ে আনসারটা দিব, আনসার আসবে 0.80। তাহলে পিএইচ এর মান হচ্ছে 0.80। পিএইচ এর মান যদি 0.80 হয় তাহলে পিএইচ এর মান কত, 14 মাইনাস আনসার, আনসার হবে কত 13.19। আর এটা যদি 13.19 হয় তাহলে ওএইচ এর ঘনমাত্রা বের করা যাবে অ্যান্টি লগ দিয়ে, ইয়েস বের করা যাবে 13.19। তাহলে শিফট লগ 10 শিফট লগ মাইনাস 13.19 দিলে আনসার কত আসবে 6.45 ইন্টু 10⁻⁻14। আনসার তো মিলে নাই। পিএইচ এর মানটা বের করলাম 0.80, আনসার মিলে নাই। একটু দেখি কেন মিলে নেই। একটু দেখি 2 ইন্টু কত আসছে, .92 আসছে, এটা তো 0.29 আসছে পিএইচ এর মান। সো 14 থেকে বাদ দিলে 13.70, একটু ভুল হয়েছে, 13.70 হবে। 13.70 আসলে সো লগ 10 মাইনাস 13.70, 1.99 ইন্টু 10⁻⁻14। ইয়েস, ফার্স্ট একটু মিস্টেক হয়েছিল, এখন বুঝে যাচ্ছি যে আসলে কেন এটা এরকম হয়েছে। একটু আসো তো দেখি কেমনে করছি এটা, খুবই ইন্টারেস্টিং একটা এমসিকিউ। কিন্তু প্রথমত হচ্ছে আমরা পিএইচ এর মান বের করছি নর্মালি, এটা ইন্টু 2 দ্বারা গুণ করা করতে হবে কারণ যেহেতু সালফারিক অ্যাসিডের দ্বিমূল হাইড্রোজেন আছে। সো 2 দ্বারা গুণ করার পরে কিন্তু 0.80 আসছে। পিএইচ এর মান 0.80 আসা মানে হচ্ছে পিএইচ এর মান হচ্ছে 13.70। কেন? কারণ আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে পিএইচ এর মান যদি 13.70 হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটার যদি আমি যদি ওএইচ এর ঘনমাত্রা যদি বের করি তাহলে আনসার কত আসবে, ওই যে আসছে 1.95 10⁻⁻14। কিভাবে? অ্যান্টি লগ ব্যবহার করে। এখন আমাকে কাইন্ডলি জানাও যে আমি এটা কারা কারা বুঝতে পারো নাই, কাইন্ডলি জানাও, কাইন্ডলি জানাও।
ঠিক আছে? আচ্ছা, 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? ওয়ান পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? সেম ভাবে বের করতে হবে। সি ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10, পার্সেন্ট কত? আনসার আসছে 0.25। ফার্স্টে পিওএইচ বের করা লাগবে। পিওএইচ ইকুয়াল টু মাইনাস পিওএইচ বের করে বলছি, পিএইচ বের করতে হবে। সো 14 থেকে বাদ দিয়ে দাও, বাদ দিলে যা আনসার আসবে সেটাই 13.39, 13.4 ইজ দ্য কারেক্ট আনসার। কারা কারা বুঝতে পেরেছো দেখি জানো? পিওএইচ এর মান পেয়ে গেছি, এখন পিএইচ এর মান 14 থেকে বাদ দিয়ে দিব। পারেছি আমরা, বুঝতে পেরেছি? এভরিবডি ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে। 2% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ, এটা আমরা পারবো, সেম প্রশ্ন। আচ্ছা, এরপর বলছে 5 ml 0.02 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 15 ml পানি যোগ করলে মিশ্রণের পিএইচ কত হবে? সো মিশ্রণের পিএইচ বের করার জন্য আমাদেরকে আগে S1V1 S2V2 দিয়ে ঘনমাত্রা বের করা লাগবে। সো মিশ্রণের ক্ষেত্রে সূত্র হচ্ছে S1V1 ইকুয়াল টু S2V2, যেখানে S1 এর মান কত দেওয়া আছে? S1 এর মান দেওয়া আছে, S1 এর মানটা একটু বের করা লাগবে আর কি। আসো, S1 এর মান হচ্ছে বের করা লাগবে না, সরি দেওয়া আছে। V1 কত? 5 ml। V2 হচ্ছে টোটাল যোগফল কত? 20 ml, যোগফল বের করতে হবে, আর S2 বের করতে হবে। V2 হচ্ছে 20 ml কেন হয়েছে? V2 20 ml হয়েছে কারণ V1 হচ্ছে 5 ml, 5 ml এর সাথে আরো 15 ml পানি যোগ করলে টোটাল যোগফল বের হবে 20 ml। সো S1 এর মান বসাও 0.02 বসাও, V1 এর মান কত বসাও? 5 ml বসাও, আর এখানে 20 বসাও ইনটু S2 বসাও। তাহলে আনসার কি আসে দেখো? আনসার আসবে 0.02 ইনটু 5 ডিভাইডেড বাই 20। আনসার আসবে 5 S2 ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর এটা পিএইচ বের করতে গেলে পিএইচ ইকুয়াল টু, যেহেতু সালফিউরিক অ্যাসিড এখানে দ্বিমোল ছিল, সো আমরা কি করতে হবে? মাইনাস লগ দিয়ে 2 দ্বারা গুণ করা লাগবে। আনসার আসবে 2। কারা কারা বুঝতে পারছি একটু জানো তো দেখি? ভাইয়া অ্যান্টিলকটা বুঝি নাই। অ্যান্টিলকটা আমি অনেকবার বলছি, এটা আমি বারবার প্রত্যেকটা ক্লাসে আমি অ্যান্টিলকটা লিখে দিই, কারণ এটা তো অনেকেরই সমস্যা। অ্যান্টিলক বোঝার জন্য তোমাদেরকে ফার্স্টে আগে শিফট বাটনটা চিপতে হবে। শিফট বাটনটা চিপে লক চিপতে হবে। লক চিপার পরে মাইনাস দেওয়া লাগবে, মাইনাস দিয়ে এখন এরপরে তুমি মানটা বসাতে হবে, বাকিটা হয়ে গেছে। ক্লিয়ার? ঠিক আছে। কে এর মান দেওয়া আছে 0.2 মোলার, এর পিওএইচ কত বের করতে বলছে। পিওএইচ এর জন্য ঘনমাত্রা বের করা লাগবে, তবে এটা তো খুবই সিম্পল। এটা তো ঘনমাত্রা 0.2 মোলার এইচে দেওয়া আছে, এটা তো একদম সিম্পল ভাবে করতে পারবো। কেমনে? আসো, বাকিটা হচ্ছে তুমি বাদ দিয়ে দিবা 14 থেকে। 14 থেকে বাদ দিলে যা আনসার আসবে তাই 13.30। ক্লিয়ার? ক্লিয়ার? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইশতিয়াক হোসেন। ক্লিয়ার তো এটা?
আচ্ছা হ্যাঁ, এটা আনসার কত আসছে? আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই সি। ও মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমাদের একটা মিস্টেক হয়েছে। আমরা এই যে চট্টগ্রাম বোর্ড 2021 সাল আসছে, আমরা একটা স্লাইড মিস্টেক করে ফেলছি। এটা আনসার ভুল হয়েছে। কেন ভুল হয়েছে একটু বলি, কারণ এখানে কে এর মান দেওয়া আছে না, কে এর মান দেওয়া আছে। সো কে এর মান যখন দেওয়া থাকবে তখন সেখানে একটা বিষয় আছে, বিষয়টা একটু বলতেছি। আগে ফার্স্টে এটাকে বিয়োজন করলে কি আসে, এইচ প্লাস এবং এ মাইনাস আসে, বুঝছো? তো নর্মালি আমরা কি করি, এটাকে সি ধরি, এটা 0 0, মানে ফার্স্ট এটা সি মোল, তাহলে সি মাইনাস সি আলফা, এরপরে সি আলফা সি আলফা, এরকমই থাকে। তো এখানে এইচ প্লাসের ঘনমাত্রাটা আগে বের করা লাগে সি আলফা দিয়ে। সো আলফার মানটা এখানে বের করা লাগবে, আলফা ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইড বাই সি। কে এর মান হচ্ছে কত, 1.8 ইন্টু 10⁻⁶। সি এর মান হচ্ছে 0.2। ফার্স্ট এখানে আলফার মানটা বের করা লাগবে। আলফা ইকুয়াল টু 1.8 ইন্টু 10⁻⁻, কত হবে, 6 হবে, ডিভাইডেড বাই কত হবে, 0.2 হবে। আনসার আসবে কত, 3 ইন্টু 10⁻3। এখন তোমাকে এইচ প্লাসের ঘনমাত্রা বের করতে গেলে, এইচ প্লাসের ঘনমাত্রা মানে হচ্ছে সি আলফা, এখানে আলফার মানটা বের করা লাগবে। আলফার মানটা বের করছি, ইন্টু সি দিয়ে গুণ করলে কত আসে, 0.2 আসে। সো এখানে আনসার আসবে 6 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা। এখন আমরা কি করব, পিএইচ এর মানটা বের করব। সো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 3.22। আর আমরা জানি পিওএস বের করতে গেলে 14 থেকে 3.22 বাদ দাও, আনসার আসবে কত, 10.78। কারা কারা বুঝতে পারছো একটু বলো। আচ্ছা এই ম্যাথটা কেন এরকম হয়েছে, নর্মাল নিয়মে কেন হয়নি? কারণ এখানে আলফার মান দেওয়া আছে, সরি কে এর মান দেওয়া আছে। কে এর মান দেওয়া থাকে মানে হচ্ছে আলফার মান বের করতে হবে। অর্থাৎ এখানে এইচ প্লাসের ঘনমাত্রা কিন্তু তখন শুধু সি হিসাব করলে হবে না, তখন সি আলফা হিসাব করা লাগবে, বুঝতে পেরেছো? কারণ আলফা মানে হচ্ছে সেটা কতটুক বিয়োজিত হয়েছে, সেটা কতটুক বিয়োজিত হয়েছে। আলফা মানে হচ্ছে সেটা কতটুক বিয়োজিত হয়েছে, বুঝতে পেরেছো? সেটা কতটুক বিয়োজিত হয়েছে, আলফা মানে হচ্ছে সেটা কতটুক বিয়োজিত হয়েছে, এটাই বোঝাচ্ছে এখানে। কারা কারা বুঝতে পেরেছো একটু জানাতো দেখি। ওকে, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ এর মান কত, যেখানে কেবি এর মান দেওয়া আছে, দেখি বলো কি হবে আনসার। (0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ এর মান কত, কি হতে পারে? অঙ্কুর বিশ্বাস, ওকে ভাইয়া বুঝছি। এমডি হাবিবুল্লাহ বেলালি বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে দেখি এটা কি বলতে পারে, দেখি বলো। এখানেও সেম কেবি এর মান দেওয়া আছে যেহেতু, সো আগের মতো করা লাগবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেখানে কেবি এর মান দেওয়া থাকবে সেখানে মনে করতে হবে অঙ্কটা একটু বড় করে করতে হবে। শুরুতে এটা সি মোল ধরা হয়, এটা 0 0। এরপর এখান থেকে সি আলফা খরচ হচ্ছে মাইনাস সি, টোটালে বের করলে সি মাইনাস সি আলফা, সি আলফা সি আলফা। আচ্ছা এখানে আলফার মানটা বের করা লাগবে। সো আসো বের করি, আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইড বাই সি অথবা কেবি ডিভাইড বাই সি। 1.8 ইন্টু 10⁻⁵। সি এর মান কত, 0.1। রুট ওভার করছি, রুট ওভার করলে আনসার কত আসে দেখি। রুট ওভার 0.013 আসে। এই 0.013টা সি এর সাথে গুণ করে দিলে কত আসে, 0.1 আসে। সো এখানে আমার ওএইচ এর ঘনমাত্রা কত আসে জানো, ওএইচ এর ঘনমাত্রা হচ্ছে সি আলফা। সো সি ইন্টু আলফা গুণ করলে কত আসে, 1.3 ইন্টু 10⁻⁻3। এখন এটা দিয়ে আমরা পিএইচ এর মান বের করতে হবে। আগে ফার্স্টে পিএইচ এর মানটা বের করে ফেলি, মাইনাস লগ 10, আনসারটা বসাও। পিএইচ এর মান বের হচ্ছে 2.87, 2.87। 14 থেকে 2.87টা বাদ দাও, 14 থেকে 2.87 বাদ দিলে
কত আনসার আসে? 11.126 আনসার হবে ক। কারা কারা বুঝতে পারছো দেখি বলো, এই কোশ্চেনটা কারা কারা বুঝতে পারছো? অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, আলফার মানটা বের করি, আলফার মানটা বের করে আলফার মানটা এখানে বসেছি, সি এর মান কিন্তু 0.1 দেওয়া আছে, সো ওএইচের ঘনমাত্রাটা বের করছি 0.013। এই 0.013টা এখানে কোথায় বসেছি? এখানে বসেছি, ওএইচের ঘনমাত্রাটা বের করছি, বের করার পরে পি ওএইচ বের করছি, পি ওএইচ বের করার পরে লাস্টে গিয়ে 14 থেকে বাদ দিয়ে দিছি। ক্লিয়ার? পুরোটা কি ক্লিয়ার? দ্রবণের পিএইচ কত এটা কে বলতে পারবা? সেম আবার আগের মতো CH3CH এখানে আলফার মানটা আমরা বের করে ফেলছি, আলফার মানটা যখন বের করছি সেটা সি দিয়ে গুণ করে দিব, সো এইচ প্লাসের ঘনমাত্রা কত হবে? এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে সি ইন্টু আলফা, সি হচ্ছে কত? 0.3 ইন্টু 7.74, আনসার আসবে 2.32 10 to the minus 3। এটাকে এখন পিএইচ বের করে ফেলো, সো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, সো মানটা বসালে কত আসে? মাইনাস লগ 10, আনসারটা বসাও, আনসারটা বসালে 2.63 আসে। আমরা এটা কি বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি সবাই 2.63 কেমন আসছে? আচ্ছা, ইয়েস। FeCl3 জলীয় দ্রবণে পিএইচ কত হবে? FeCl3 জলীয় দ্রবণ, সো FeCl3 এর সাথে জলীয় দ্রবণ যদি ব্যবহার করো, নরমালি কি আসার কথা? ক্লোরিন হচ্ছে মাইনাস, ফেরাস হচ্ছে প্লাস, এইচ হচ্ছে প্লাস, প্লাস যাবে মাইনাসের কাছে HCl, আর এখানে ক্লোরিন কয়টা আছে? তিনটা ক্লোরিন থাকলে এখানে 3 HCl হবে, তাই না? অর্থাৎ ফেরিক ক্লোরাইড 3 মোল HCl উৎপন্ন করে, আর বাকিটা কি হবে? বাকিটা হবে FeO। FeO মানে হচ্ছে সেটা কি? নরমালি FeO বসা দিবে। আচ্ছা, সো 3 মোল HCl যারা উৎপন্ন করবে তাদের জলীয় দ্রবণ অম্লধর্মী হবে। সো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ কেন অম্লধর্মী? কারণ তারা অম্ল উৎপন্ন করে। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী কারণ জলীয় দ্রবণে অম্ল উৎপন্ন হয়। সো অম্ল যেহেতু উৎপন্ন হচ্ছে তার পিএইচ এর মান কত হবে? আমরা জানি অম্লের ক্ষেত্রে 0.1 থেকে 6.9 হয়, কিসে? পিএইচ এর মান। সো যেহেতু এটা অম্লধর্মী পিএইচ এর মান 7 অপেক্ষা কম থাকে। সো 7 অপেক্ষা কম আছে নাকি দেখো তো? 7 অপেক্ষা কম, ইয়েস 7 অপেক্ষা কম। পিএইচ এর মান 7 অপেক্ষা কম থাকবে, বেশি থাকবে না। পিএইচ এর মান 7 অপেক্ষা কম থাকবে, বেশি থাকবে না, এজন্য আমরা আনসার হবে বি, কারেক্ট আনসার, তাই না? পেরেছি আমরা? ওকে। কোন লবণটি জলীয় দ্রবণ? এগুলো সেম প্রশ্ন। সময়তন বাফার গঠন করবে, বাফার গঠন কারা করে বলো? বাফার গঠন করার জন্য এটার সাথে একটা দুর্বল অ্যাসিড লাগবে, সো একটা দুর্বল অ্যাসিড নাও। দুর্বল অ্যাসিড হচ্ছে কোনটা? এখানে অপশনে কি আছে? CH3CH, CH3CH দিব, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে অ্যাসিডের ঘনমাত্রাটা ক্ষার থেকে একটু বেশি হওয়া লাগবে। ধরো ক্ষার 1 আছে না, ক্ষার থেকে বেশি হওয়া লাগবে। বেশি কোনটা আছে? 2 মোলার। এটাই শর্ত, একবার দেখে নাও এটা কেন এরকম হয়েছে। অ্যাসিডের ঘনমাত্রা কি হওয়া লাগবে? ক্ষার থেকে একটু বেশি হওয়া লাগবে। এটা ব্যাখ্যাটা একটু দেখে নাও, দেখো তো ব্যাখ্যাটা, একবার ব্যাখ্যাটা দেখে নাও, ব্যাখ্যাতে কি বলছে।
ঠিক আছে? ওকে, নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ হবে? ক্ষারীয় বাফার দ্রবণ কোনটা? ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে এটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ তুমি যে ক্ষারটা নিবা সেই ক্ষারের লবণ নিবা, যে ক্ষারটা নিবা তুমি সেই ক্ষারের কি নিবা? লবণ নিবা। যে ক্ষারটা নিবা সেই ক্ষারের কি নিবা? লবণ নিবা। পারবা? আচ্ছা, এটা একটু করে নিই তাহলে। আসো, এখানে বলছে যে একসাথে দুইটা অম্ল এবং ক্ষার মিশালে মিশ্রণের প্রকৃতি কিরকম হবে। তো মিশ্রণের প্রকৃতি কিরকম হবে সেটা একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে এটার ঘনমাত্রা 1 করা লাগবে, 100 ml, 0.01 মোলার HCl সমান কত আসে? 100 × 0.01 আসে। সো এটা সমান কত আসবে বলো? 1 ml আসবে মোস্ট প্রবাবলি, 1 ml। ঘনমাত্রা ফার্স্টে 1 করা লাগবে, 70 ml, এখানে কোনটার মান বেশি? প্রথমে হচ্ছে দেওয়া আয়তন এবং দেওয়া ঘনমাত্রা দিয়ে গুণ করছি, গুণ করার পরে 1 ml HCl আসছে, 1.4 ml HCl আসছে। সরি, HCl না, এটা পুরোটা ক্ষার হবে, এক্সট্রিমলি সরি, এটা হবে ক্ষার। বুঝতে পারছো? এখানে কোনটার মান বেশি? ক্ষারের মান বেশি, আর অ্যাসিডের মান কম। যার মান কম থাকবে সেটা শেষ হয়ে যাবে, সেটা লিমিটিং বিক্রিয়ক হবে। অর্থাৎ এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং রিয়েজেন্ট। তো যার মান বেঁচে থাকবে, যার মান বেশি থাকবে সেটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ সেটা অবশিষ্ট থাকলে সেটাকে আমরা বলি ক্ষারীয়, ক্ষারীয় বাফার। কারা কারা বুঝতে পারছো দেখি বলো। একটু আরেকবার বুঝাই দিই। প্রথমত হচ্ছে দেওয়া আয়তন এবং দেওয়া ঘনমাত্রা দিয়ে আগে গুণ করবা। প্রত্যেকটা জিনিসের দেওয়া আয়তন দেওয়া ঘনমাত্রা গুণ করছো, দেওয়া আয়তন দেওয়া ঘনমাত্রা গুণ করছো, গুণ করার পর একটা 1 ml আসছে, একটা 1.4 ml আসছে। যেটা মান কম থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক, যেটা মান বেশি থাকবে সেটা অনুসারে আনসার হবে। সো যেহেতু বেশি আছে কোনটা ক্ষার, সো আনসার হবে ক্ষারীয় বাফার। ক্লিয়ার? আমাদের কাছে ক্লিয়ার তো? এটা কি তোমাদের তো মনে হয় এনার্জি শেষ হয়ে গেছে? এনার্জি কি শেষ হয়ে গেছে? আচ্ছা, ক্ষারীয় বাফার দ্রবণ উদাহরণ কোনটি? পারবা। নিচের কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করে? পারবা। এই যে যেমন ধরো এইটা, এইটা যে অ্যাসিডটা নিয়েছি সেই অ্যাসিডের লবণটা আমরা নিব। আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি? 12টি। পারবো। গ্রিন কেমিস্ট্রি 12 নীতির মধ্যে এটাও পারবো। বিক্রিয়া হারের একক কোনটি? বিক্রিয়া হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড, এটা আনসার, মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়া হারের একক কোনটি? মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার ব্যাক হ্রাসের জন্য কোন তড়িৎ শক্তি? বিক্রিয়ার ব্যাক হ্রাস করার জন্য সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করব। বিক্রিয়ার ব্যাক হ্রাস করার জন্য কি করব? সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করব। তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার, তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, কারণ তাপমাত্রা যত বাড়াবা বিক্রিয়ার হার তত বাড়বে, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার তত বাড়বে। সো তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সমানুপাতিক সম্পর্ক। কোন বিক্রিয়ার হার বেশি? যে বিক্রিয়াতে সূর্যের রশ্মি থাকে সে বিক্রিয়ার হার বেশি থাকবে। সূর্যের রশ্মি মানে হচ্ছে এইচনিও, এইচনিও হচ্ছে সূর্যের রশ্মি, সূর্যের রশ্মি থাকলে তার হার শক্তি সবচেয়ে বেশি থাকবে। রাসায়নিক বিক্রিয়া কোন ডায়ালজিগুলো ডায়ালি হয়? যখন আয়তন স্থির হয়। সাম্যাবস্থার বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি। কোনটি তাপহারী বিক্রিয়া? তাও পারবো। ঋণাত্মক প্রভাবক কোনটি? গ্লিসারিন। প্রভাবক বিষ কোনটি? আর্সেনিক অক্সাইড পড়ছিলাম। কেডব্লিউ হলো মূলত কোনটি? কেডব্লিউ মূলত পানির আয়নিক গুণফল। এগুলো সবগুলো পড়ছি, তাই না? পারবো এগুলা। স্পর্শ প্রতিরোধে সালফিউরিক অ্যাসিড নিচের কোন প্রভাবক ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড প্রতিরোধে কোনটা ব্যবহার করা হয়? B2O5 না? ইয়েস, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা হয়। এরপরে ড্যালেক্স এর মান এখানে কি বলছে? পজিটিভ। এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া সর্বোচ্চ উৎপাদন পাওয়ার জন্য তাপ বাড়াবো নাকি তাপ দিব? বলো। একটা তাপহারী বিক্রিয়া যখন হয়,
ধরো একটা তাপহারী রিঅ্যাকশন, তাপহারী রিঅ্যাকশনে তাপ বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে চলে যায়, জানো? তাপহারী রিঅ্যাকশন আমি যদি তাপ বাড়াই সাম্যাবস্থা কোন দিকে চলে যায়? ডান দিকে চলে যায়, এই ডান দিকে চলে যাবে। ডান দিকে চলে যাবে। সাম্যাবস্থা কোন দিকে চলে যাবে বলো? ডান দিকে চলে যাবে। ডান দিকে চলে গেলে তাহলে আমরা এখানে কি করব? তাপ বাড়াবো। তাপ কি করব? বাড়াবো, অথবা উচ্চ তাপ দিব। উচ্চ তাপ কোথায় আছে? এই যে এটা, উচ্চ তাপ দিব। আর চাপ কমাবো, চাপ কমালে চাপ বাড়ালে সাম্যাবস্থা ওইদিকে যাবে যেদিকে মোল সংখ্যা কম, তাহলে চাপ বাড়াবো, কারণ মোল সংখ্যা এদিকে কম। তাহলে আমি যদি চাপ বাড়াই তাহলে সাম্যাবস্থা ওইদিকে যাবে যেদিকে মোল সংখ্যা কম। মোল সংখ্যা কম আছে ডান দিকে, তো আমি চাপ বাড়াবো। চাপ বাড়াবো, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ দুইটাই একসাথে দেওয়া লাগবে। ক ইজ দ্য কারেক্ট আনসার। না, সরি, নিম্ন তাপমাত্রা দেওয়া লাগবে। উচ্চ চাপ ঠিক আছে, নিম্ন তাপমাত্রা, এটা কি ডেলএচের মান পজিটিভ আসছে না? তো তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা কোন দিকে যায়? ডান দিকে যায় না? ঠিক আছে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে যায়। এটা উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ হবে, 100% শিওর। এর একটা মিস্টেক হয়েছে এখানে, 100% শিওর উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ হবে, কারণ এটা একটা তাপ হারে ডেলএচের মান পজিটিভ মানে হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সাম্যের অবস্থা ডান দিকে, সাম্যের অবস্থা ডান দিকে গেলে আপনি সর্বোচ্চ উৎপাদ পাবেন। আর উচ্চ চাপের কথা কেন বলছে? কারণ আপনি চাপ বাড়ালে সাম্যাবস্থা ওইদিকে যাবে যেদিকে মোল সংখ্যা কম। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, দেখি এটা উত্তর দাও। দেখি 84 কোশ্চেনের উত্তর দাও। 84 কোশ্চেনের উত্তর দাও দেখি সবাই। ওকে, সবাই বলেছো 2 - 4, অর্থাৎ এখানে উৎপাদের মোট সংখ্যা হচ্ছে 2, বিক্রয়ের মোট সংখ্যা হচ্ছে 4। 2 - 4 মানে হচ্ছে -2। সো কেপি ইকুয়াল টু কেসি RT ইনভার্স 2। আনসার হবে খ। ইয়েস, আমরা সবাই পেরেছি। কেপি ও কেসির সম্পর্কের সমীকরণ কোনটি? a + b 3d সম্পর্ক সমীকরণ বের করতে হবে। আনসার হবে কেপি ইকুয়াল টু কেসি RT। কারণ এখানে আসলে RT ডাইল্যাঞ্জের মান এখানে কত আসছে? 1 আসছে। ডাইল্যাঞ্জের মান এখানে কত? 1। বিক্রিয়াতে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক কোনটি? সো 2 - 4, আনসার হবে কেপি ইকুয়াল টু কেসি RT ইনভার্স 2। এই যে এটা। কেসি এর রাশিমালা বের করো। এখানে মনে রাখবা সলিডের ক্ষেত্রে কিন্তু 1 ধরা হয়। সো সলিড কিন্তু আগে থেকে বাদ, এগুলো বাদ। সো আনসার হবে শুধু কার্বন ডাইঅক্সাইড। এটা অনেকেই বুঝো না, এটা কে বুঝতে পারো না দেখি বলো। মনে রাখবা কোনো পদার্থের ভৌত অবস্থা যদি সলিড থাকে সেটার মান 1 ধরা হয়। তো কেসি ইকুয়াল টু যখন বের করবো, কেন 1 ধরা হয়? কারণ গ্যাসের সাপেক্ষে সলিডের ঘনমাত্রা কিন্তু ধ্রুবক। কেন জানো? কারণ গ্যাসের অণুগুলো হচ্ছে খুবই কম, আর সলিডের যে অণুগুলো আছে, কঠিন পদার্থের অণুগুলো অনেক বেশি। মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, যে সলিডের অণুগুলো ধরো 1 কোটি, 1 করোড় অণু আছে, আর এখানে অণু আছে ধরো 50,000। তাহলে আমি 1 কোটি টাকা থেকে যদি 50,000 খরচ করি, আমার 1 কোটি কিন্তু কনস্ট্যান্টই আছে, এখান থেকে বেশি নড়াচড়া হওয়ার সুযোগ নাই। বুঝতে পেরেছ? এজন্য 1 কোটি অণুর সাপেক্ষে 50,000, 50,000 বা 5,000 এগুলো কিন্তু খুবই নগণ্য। এজন্য এটার সাপেক্ষে এটা 100% মানে 1 ধরা হয়। এজন্য এটাকে আর কাউন্ট করা হয় না। সো কেসি ইকুয়াল টু কি হবে? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড হবে। মানে সলিড দেখলে সেটা 1 ধরবা, এটা অনেকেই বুঝে না। সলিড দেখলে শুধু 1 ধরবা, 1 ধরবা। সো আমরা জানি কেসি ইকুয়াল টু কি? কেসি ইকুয়াল টু অনেকে বলবা কেসি ইকুয়াল টু নরমালি এরকম হওয়ার কথা, যে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড দিছেন ইনটু ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেট, এরকম হওয়ার কথা ছিল। বাট এরকম হবে না। কেন হবে না?
কারণ ওই যে ক্যালসিয়াম অক্সাইডের সলিড অবস্থাটা কিন্তু আসলে তার অণু অনেক বেশি, এই জন্য তাকে 1 ধরা হয়, এটাকে 1 ধরা হয়। আচ্ছা, কেপি এর একক কোনটি দেখি বলো? এটাতে একক আছে, অবশ্যই একক আছে, কেপি এর একক আছে। তো কেপি এর একক বের করার জন্য ডেলএনজি এর মান বের করা লাগবে। ডেলএনজি এর মান কত? টোটাল মোট সংখ্যা 2, এখানে 1, 2 - 1 মানে হচ্ছে 1, ডেলএনজি এর মান হচ্ছে এখানে 1। ডেলএনজি এর মান যদি 1 আসে তাহলে आंसर কি হবে? এটিএম কি হবে? 2 - 1 মানে শুধু এটিএম হওয়ার কথা, একক বিহীন না। একক তো অবশ্যই হবে, এটা একক বিহীন না। এই রে আল্লাহ, এটা একক বিহীন না। একক বিহীন তখনই হবে যখন এটা ওইয়া থাকবে। এটা आंसर হবে এটিএম। অপশনে ভুল হয়েছে, এটিএম ইজ দ্য কারেক্ট आंसर। এটা কেন? কারণটা হচ্ছে তোমার যদি কি হয়, বলো, তোমার যদি ডেলএনজির মান যদি 0 থাকে তখনই সেখানে কোনো একক থাকবে না। এই কোশ্চেনটা উত্তর দাও 91। আজকে আমরা বরাবর 100টা কোশ্চেন সলভ করাবো। 100টা কোশ্চেন আমরা আজকে বরাবর সলভ করাবো। আমরা আজকে বরাবর 100টা কোশ্চেন সলভ করাবো। সো আমাদের এখানে কেসি ইকুয়াল টু কত? এখানে আমরা যদি বের করি H2 প্লাস I2 মিলে 2HI। সো H2 কত বের হয়েছে? 4.25 মোল। I2 কত? 4.75 মোল। আর এটা 0। লাস্টে কি এটা কিন্তু 6.7 মোল হয়ে গেছে, 6.7 মোল। তাহলে কেসি ইকুয়াল টু কত হবে? 6.7 স্কোয়ার 4.25 ইন্টু 4.75। তো গুণ করো, 6.7 হোল স্কোয়ার ডিভাইড বাই 4.25 ইন্টু 4.75। 2.22 ইজ দ্য কারেক্ট আনসার। মানগুলো দেওয়া আছে, শেষ মানগুলো বসাইছি এখানে। মানগুলো দেওয়া আছে, শুধু মানগুলো এখানে বসাইছি। বুঝতে পেরেছো? N2O4 এবং NO2 এর আংশিক চাপ যথাক্রমে দেওয়া আছে, কেপি এর মান বের করো। আসো বের করি কেপি এর মান। আংশিক চাপ দেওয়া থাকলে কোনো প্যারা নাই। NO2 এর আংশিক চাপ কত? 0.31 স্কয়ার। এবারে N2O4 এর আংশিক চাপ কত? 0.69। তাহলে এখন দেখো 0.31 0.139। এটা হচ্ছে কেপি এর মান। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের কোন প্রভাবটি ব্যবহার করা হয়? আয়রন। পরে নিবা। অটোপ্রভাবরূপে কোনটি কাজ করে? Mn2+। নিচের কোনটি অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড? অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড, এখানে আনসার হবে কোনটা? HClO4। HClO4 হচ্ছে অধিক শক্তিশালী অ্যাসিড, কারণ তাদের জারণ সংখ্যার মানটা বেশি। HI কে 2 দিয়ে গুণ করা লাগবে না, 2 দিয়ে গুণ করছিলাম তো আমরা। এরপর যারা তোমরা এখন এসএমপিতে ভর্তি হও নাই, এসএমপি কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? দুর্বলতম অ্যাসিড দেখে বোঝা যাচ্ছে যে HNO3।
কারণ তার জারণ সংখ্যা সবচেয়ে কম। যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে কম হবে সেটা হবে দুর্বল অ্যাসিড। কোনটি অনুবন্ধী অম্ল ক্ষারক যৌগ? অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক যৌগ কোনটা? এটা বের করবে কেমনে? আচ্ছা, এটা বের করার একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি। ধরো তুমি H3O+, সে একটা কি করছে, প্রোটন ত্যাগ করছে, এখানে প্রোটন ত্যাগ করে পানিতে পরিণত হয়েছে। আবার এই জায়গায় চিন্তা করলে সে প্রোটন গ্রহণ করছে, তাই না? তো প্রোটন গ্রহণ করলে আর প্রোটন ত্যাগ করলে দুই দিকে কি হয়? অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক বের হয়। তাহলে এটাই একটা কারেক্ট আনসার। কারণ প্রোটন ত্যাগ করলে, ধরো H3O+ প্রোটন ত্যাগ করছে, প্রোটন ত্যাগ করলে সে কি হয়? অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিড। আর পানি হচ্ছে প্রোটন গ্রহণ করবে। পানি যদি প্রোটন গ্রহণ করে তাহলে সে হবে ক্ষার। তাহলে ক্ষার হলে সে হবে অনুবন্ধী অম্ল, আর এ হবে অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার এবং অনুবন্ধী অম্ল আনসার পেয়ে গেছো। তাহলে H3O+ এবং কি হবে? H2O। দেখেই বোঝা যাচ্ছে এটা। মানে যারা প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন গ্রহণ করে এবং যারা প্রোটন ত্যাগ করে তারা অনুবন্ধী অম্ল ক্ষারক। H3PO2 এর ক্ষারকত্ব কত? H3PO2 এর ক্ষারকত্ব হবে, তার তুল্য সংখ্যা বের করা লাগবে। তুল্য সংখ্যা বের করা লাগবে। H3PO2 এর ক্ষারকত্ব হচ্ছে তুল্য সংখ্যা বের করা লাগবে। তার তুল্য সংখ্যা কত? এটা একটু মুখস্থ করবে, আমি তোমাকে লিখে দিচ্ছি। H3PO3 এর তুল্য সংখ্যা হচ্ছে 3। H3PO2 এর তুল্য সংখ্যা হচ্ছে কত? 2। তার তুল্য সংখ্যা 2 মানে হচ্ছে তার ক্ষারকত্ব 2। H3PO2 এর তুল্য সংখ্যা 2, ক্ষারকত্ব 2। তুল্য সংখ্যা 2, ক্ষারকত্ব কি হবে? 2 হবে। আচ্ছা, এখানে 1 দিছে, এটা H3PO4। আচ্ছা ঠিক আছে, এটা 1 এ ঠিক আছে। আমি একটা জিনিস একটু মিস্টেক করছি, আমি একটু ঠিক করে দিচ্ছি। এটা H3PO4 ছিল প্রথমে, H3PO4 ছিল, তার তুল্য সংখ্যা ছিল 3। এরপর হচ্ছে H3PO3 ছিল, তার তুল্য সংখ্যা হচ্ছে 2। আর লাস্টে ছিল H3PO2, যেটা এক কোশ্চেনে বলছে। আমি প্রথমে H3PO3 মনে করছি। H3PO2 বলা, তার তুল্য সংখ্যা হবে 1। আনসার হবে 1। H3PO2 বলে তার তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। বুঝতে পেরেছো? তুল্য সংখ্যা 1 মানে ক্ষারকত্ব 1। Al2O3 অম্লত্ব কোনটা? এটার হচ্ছে তুল্য সংখ্যা বের করা লাগবে। তুল্য সংখ্যা এটা কেমনে বের করব? Al2O3 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, দুইটা অ্যালুমিনিয়াম আছে, টোটাল চার্জ বের করা লাগবে। টোটাল চার্জটা বের করো। টোটাল চার্জ হচ্ছে 3, আর দুইটা অ্যালুমিনিয়াম আছে, সো 3 2 কত হবে? 6। 6টা। সো অম্লত্ব 6 মানে হচ্ছে তার তুল্য সংখ্যা এখানে কত হবে? 6 হবে। অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল কোনটি? অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল বের করার জন্য অ্যামোনিয়ার সাথে পানি দাও। অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। ক্ষার হচ্ছে কি করবে? প্রোটন দান করবে না, নাকি প্রোটন গ্রহণ করবে? প্রোটন গ্রহণ করবে। তাহলে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল হচ্ছে NH4+। HSO4 এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? আচ্ছা, HSO4 এর অনুবন্ধী অ্যাসিড, প্রথমে HSO4 সে বেসিক্যালি দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে প্রোটন দান করতে পারে, একটা হচ্ছে প্রোটন ত্যাগ করতে পারে। আমি ধরে নিলাম সে প্রোটন দান করছে। প্রোটন দান করলে সে SO4 2- এ পরিণত হয়। আবার সে ধরে নিলাম প্রোটন কি করছে? গ্রহণ করছে। প্রোটন গ্রহণ করলে সে কিসে হয়? H2SO4 হয়। এখন ওরা কি বলছে? ওরা বলছে HSO4 এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? অনুবন্ধী অ্যাসিড মানে হচ্ছে HSO4 এর অনুবন্ধী অ্যাসিড হওয়ার জন্য তাকে কি করা লাগবে? প্রোটন গ্রহণ করা লাগবে। মানে তার ক্ষারের ধর্মটা হচ্ছে এখানে করা লাগবে। যেমন ধরো প্রোটন গ্রহণ করলে সে কি হয়? প্রোটন গ্রহণ করলে কি প্রোটন ত্যাগ করলে? দেখো একটা জিনিস একটু বুঝাই বলি ভালো করে। প্রোটন যদি ত্যাগ করে দেয়, সে SO4 - এ পরিণত হয়। এই SO4 - এদিক থেকে চিন্তা করো তো, সে প্রোটন কি করছে? ত্যাগ করছে। প্রোটন ত্যাগ করলে এদিকে চিন্তা করে সে প্রোটন ত্যাগ করছে, তাহলে কিন্তু সে অ্যাসিড। আর এদিকে সে প্রোটন গ্রহণ করছে নাকি ত্যাগ করছে?
এদিক থেকে চিন্তা করো, এদিক থেকে চিন্তা করলে সে কিন্তু সে প্রোটন গ্রহণ করছে। সরি, আমার একটা জিনিস ভুল হয়েছে, এখানে প্রোটন গ্রহণ করা হবে। আমি তোমাকে জিনিসটা একটু বলতেছি ভালোভাবে দেখো। SO4 2 মাইনাস, এদিক থেকে চিন্তা করো, সে SO4 2 থেকে যদি HSO4 যদি যায়, সে কিন্তু প্রোটন গ্রহণ করছে না, প্রোটন ত্যাগ করছে। ত্যাগ করলে সে হচ্ছে ক্ষার, ক্ষার মানে হচ্ছে বেস। আবার এদিক থেকে চিন্তা করে দেখো, সে HSO4 মাইনাস, সে এদিকে আসছে, মানে এখান থেকে এদিকে গেছে, অত সে প্রোটন ত্যাগ করছে। প্রোটন ত্যাগ করলে সে হচ্ছে অম্ল, অম্ল মানে হচ্ছে অ্যাসিড। আবার এদিকে চিন্তা করো, HSO4 সে কি করছে, প্রোটন কি করছে, দান করছে। দান করলে সে হয়ে যাবে এখানে কি অ্যাসিড। HSO4 কি করছে, প্রোটন দান করছে, আর এখানে হচ্ছে H2SO4 কি করছে, প্রোটন দান করছে। তাহলে এটা কিন্তু হচ্ছে না, এটা মিলতেছে না, পারফেক্টলি মিলছে কিন্তু এটা। অর্থাৎ HSO4 এর অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অ্যাসিড হচ্ছে SO4 2 মাইনাস, বাকিগুলো কিন্তু মিলবে না। অর্থাৎ অনুবন্ধী অ্যাসিড যখন বের করতে বলবে, একদম সহজ কাজ যদি বলি, অনুবন্ধী অ্যাসিড হচ্ছে তখনই হবে যখন সে প্রোটন দান করবে। অর্থাৎ এখান থেকে একটা প্রোটন বের করে দিবা, প্রোটন মাইনাস করে দিবা। অনুবন্ধী অ্যাসিড বের করতে বললে প্রোটন মাইনাস করে দিবা, একদম সহজ কথা। অনুবন্ধী অ্যাসিড বের করতে বললে প্রোটন মাইনাস করে দিবা, আনসার হবে SO4 2 মাইনাস। আচ্ছা না, এখানে H2SO4 বের করছে, আচ্ছা আচ্ছা, HSO4 মাইনাসের একটু আমি একটু দেখি তো, এটা একটু দেখি। HSO4 মাইনাস দিছে, H2SO4 হয়ে গেছে। HSO4 মাইনাস হচ্ছে সে কি করছে, এখানে প্রোটন ত্যাগ করে দিছে। প্রোটন ত্যাগ করলে সে হচ্ছে অ্যাসিড। আর H2SO4 এখানে কি করছে, H2SO4 এখানে কি করছে, H2SO4 হচ্ছে এখানে প্রোটন ত্যাগ করে দিছে, প্রোটন সে ত্যাগ করছে। আচ্ছা, এটা ভুল হয়েছে, 100% এটা ভুল হয়েছে, এটা SO4 2 মাইনাস হবে, 100% SO4 2 মাইনাস হবে। এটা আমি যেটা প্রথমে যেটা বলছি এটাই, এটা SO4 2 মাইনাস হবে 100%। এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি যেটা বলছি এটাই SO4 2 মাইনাস। কারণ ওই যে বললাম না, এখানে দেখো সে হচ্ছে প্রোটন দান করছে, প্রোটন ত্যাগ করছে। এদিকে প্রোটন দান করছে, ওদিকে সে প্রোটন কি করছে, গ্রহণ করছে। প্রোটন দান এবং প্রোটন গ্রহণ হলে তখনই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অম্ল তৈরি হয়। আচ্ছা, HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটি? যেমন এই দেখো, অনুবন্ধী ক্ষারক HSO4 মাইনাসের, HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষারক কোনটি হবে? আচ্ছা, নরমালি কি হয়, HSO4 মাইনাসের সে H2SO4 তৈরি হয়। যেমন এটা আনসার কত দিছে, SO4 2 মাইনাস দিছে। সো SO4 2 মাইনাস মানে হচ্ছে ওই যে বললাম না, অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক সেমই হবে, SO4 2 মাইনাস হবে। আচ্ছা, তোমার এখানে আমি বলি, HSO4 আয়নের সে কি করছে, সে হচ্ছে প্রোটন ত্যাগ করছে। আচ্ছা, আমি এতক্ষণ পরে বুঝতে পারছি আমার এখানে একটা মিস্টেক হয়েছে। অনুবন্ধী ক্ষারক আমি একটু লিখে দিচ্ছি, দেখো অনুবন্ধী ক্ষারক হচ্ছে অনুবন্ধী ক্ষারক হচ্ছে সে হবে যে প্রোটন ত্যাগ করবে। HSO4 মাইনাস প্রোটন ত্যাগ করবে, প্রোটন ত্যাগ করে SO4 2 মাইনাসে পরিণত হবে। অর্থাৎ H একটা চলে গেলে SO4 2 মাইনাসে পরিণত হবে। দেখো তো এটা তাহলে অনুবন্ধী ক্ষারক হচ্ছে প্রোটন ত্যাগ করবে, আর অনুবন্ধী অ্যাসিড হচ্ছে প্রোটন গ্রহণ করবে। এখন ঠিক আছে, এইটা একদম পারফেক্ট। অনুবন্ধী অ্যাসিড হচ্ছে প্রোটন গ্রহণ করবে, সরি প্রোটন অ্যাকসেপ্ট করবে। তো প্রোটন অ্যাকসেপ্ট করলে HSO4 মাইনাস প্রোটন অ্যাকসেপ্ট করে, তাহলে সে H2SO4 এ পরিণত হবে। তাহলে এখানে যেটা আনসার দেওয়া আছে সেটাই হচ্ছে এখানে কারেক্ট। অর্থাৎ অনুবন্ধী অ্যাসিড হচ্ছে প্রোটন গ্রহণ করবে, প্রোটন অ্যাকসেপ্ট করবে, আর অনুবন্ধী ক্ষারক হচ্ছে প্রোটন ত্যাগ করবে। ঠিক আছে, উভধর্মী কোনটি? HCO3 মাইনাস হচ্ছে উভধর্মী, এটা একটু পড়ে নিয়া। সো 0.05 মোল সালফার অ্যাসিড মানে পিএইচ কত এটা পারবা। সো মোটামুটি আমাদের আজকের সময় এখানে শেষ। আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করেছি। সো এবং তোমাদের আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে কিনা জানো? আমরা কিন্তু 106টা এমসিকিউ সলভ করে ফেলছি। আমাদের কিন্তু আর এমসিকিউ তেমন একটা বাকি নাই, মোটামুটি অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করে ফেলছি। লাস্টে যেগুলো এমসিকিউ দেওয়া আছে না, সেগুলো কিন্তু আমরা ইজিলি পারবো। বুঝতে পেরেছো?
সো দেখো দেখো সবগুলো এমসিকিউ আমরা মোটামুটি পারবো। তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা, তাপ হারি বিক্রিয়া কোনটা, হ্যাঁ। সো দেখো আমরা সবগুলো এমসিকিউ মোটামুটি আমরা এখানে সলভ করে ফেলছি, ঠিক আছে। ওকে, তাহলে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ক্লাসটা শেষ হওয়ার পর পর তোমাদের জন্য একটা আমি রিলস বানাবো, যেখানে আসলে বলে দিব যে তোমাদের এক্সাম কোথায় হবে। তোমরা জানো যে প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে আমাদের কিন্তু একটা এক্সাম হয়। সো এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা মিশন A+ 90 ডেজ প্রোগ্রামের একটা এক্সাম চালু হয়েছে। সো ওই এক্সামের লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে এবং রিলসের মাই ডেতে বা 10ms এর মেইন পেজের মাই ডেতে তোমরা জাস্ট একটু সোয়াইপ করলে তোমরা কিন্তু ওই লিঙ্কে প্রবেশ করে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবা। এবং এক্সাম দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম দিলে নিজেকে যাচাই করতে পারবা, ভালোভাবে করতে পারবা। সো দেখা হচ্ছে আবারও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।